ও হ্যালো মিস্টার, আপনি কি মানুষ দেখেন না রাস্তায়? এক্সকিউজ মি, আই ডিড নট গেট ইউ। আমি আপনাকে বলছি যে আপনি কি মানুষ দেখেন না রাস্তায়? এত স্পিডে গাড়ি চালাচ্ছেন, আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখে গাড়ি চালাতে পারেন না? আপনাদেরকে কে লাইসেন্স দেয় বলুন তো? সায়ানা রাস্তা দিয়ে তার গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎই রাফিদের গাড়ি ওভার স্পিড করে সায়ানার গাড়ির সাথে ধাক্কা লাগাতে যেতেই তখনই রাফিদ ব্রেক মারে। আর একটু হলে সায়ানার গাড়ি চোরমার হয়ে যেত। ভাগ্য ভালো ছিল যে কিছুই হয়নি। এক্সকিউজ মি, আমি তো ব্রেক মেরেছি, তোমার গাড়ির তো কিছুই হয়নি, তারপরও এগুলো কেন বলছো? হাউ ডেয়ার ইউ? ডু ইউ নো হু আই অ্যাম? ফার্স্ট অফ অল এক্সকিউজড, সেকেন্ডলি আই ডোন্ট নিড টু নো ইউ। এ বলে সায়ানা সেখান থেকে চলে যায়। সে আসলে ভার্সিটির দিকে যাচ্ছিল। অনেকদিন তার ভার্সিটি যাওয়া হয় না কিছু কারণে। আজকে অনেকদিন পর ভার্সিটি যাচ্ছিল, তখনই এই কাণ্ড। মানে সকাল সকাল তার মুডের 12টা বেজে গেল। উফ, অসভ্য একটা। মনে মনে এই চিন্তা করে আবার ড্রাইভ করতে শুরু করলো। ভার্সিটিতে আসার পর কি রে দোস্ত, কোথা থেকে আসলি এতদিন পর? আমি তো মনে করেছিলাম তুই আর আসবি না। এতদিন কোথায় ছিলি? একবারও ফোন ধরিসনি কেন বলতো? আসলে দোস্ত, বাসায় একটু কাজ ছিল, তাই অনেকদিন আসা হয়নি। আবার বাড়িতেও গিয়েছিলাম, আর ওইখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম, তাই ফোন ধরতেও পারিনি, আবার ফোনও করতে পারিনি। সরি রে। আরে ছাড়, কোনো ব্যাপার না, আমি আছি তো, এমনি বলেছিলাম। তো ভার্সিটিতে কি চলছে এতদিন? তেমন কিছুই না, তবে ভার্সিটিতে ড্যাশিং হ্যান্ডসাম একটা স্যার এসছে, দেখতে অনেক সুন্দর। নাদিয়া, তুই কি আর ভালো হবি না? সব সময় শুধু ছেলে ছেলেই আর ছেলে। তুই কি কখনো শোধরাবি না? ওরে আমার ভালো মেয়ে, সর যা তো। উনি যে সুন্দর তুই দেখলে তো পাগল হয়ে যাবি। তারপর বলবি যে আরে নাদিয়া, আমি তো তোকে এমন বলেছিলাম। উনি তো আসলেই সুন্দর। তেমন কিছুই হবে না। ও তাই বুঝি। হ্যাঁ তাই। এবার চল ক্লাসে যাই, না হলে আবার ক্লাস শুরু হয়ে যাবে। প্রথম ক্লাসটাই কিন্তু ওনার, আবার উনি কিন্তু অনেক রাগী। আচ্ছা চল, এখন ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দুজনেই ক্লাসে চলে গেল। 6 ফুট লম্বা সুঠামদেহের অধিকারী পুরুষ ক্লাসে উপস্থিত হলো। ক্লাসে সবাই দাঁড়িয়ে পড়ল। সায়ানা তো রাফিদকে এখানে দেখে অবাক হয়ে গেল আর মনে মনে বলল, আজকে যে কাজ করে এসেছি, বেটা যদি কোনোভাবে চিনতে পারে তাহলে আর আজকে রক্ষা নেই। কি রে সায়ানা, এভাবে স্যারের দিকে তাকিয়ে আছিস কেন? তুই না বলেছিলি যে যতই সুন্দর হোক উনি, তুই তার দিকে ভুলেও তাকাবি না? এখন কি হলো? পছন্দ হয়ে গেছে নাকি? নাদিয়াকে সায়ানা থামিয়ে দিয়ে বলল, আরে গাধি, আমার পছন্দ টছন্দ কিছু হয়নি। রাস্তা দিয়ে আসার সময় ওনার সাথে আমার ঝগড়া হয়েছে গাড়ি নিয়ে, আর আমি ওনাকে উল্টাপাল্টা অনেক কিছুই শুনিয়ে এসেছি। এখন যদি উনি আমাকে চিনে ফেলেন? এ কি করলি তুই? আমি গাথি নাকি তুই? উনি যে রাগী, এখন চিনে নিলে তো ক্লাস থেকে বের করে দিবে। ওদের কথার মাঝখানে রাফিদ ওদের দুজনকে দেখে ফেলে কথা বলতে। তারপর দুজনকে দাঁড় করে, তারপর সায়ানার উদ্দেশ্যে বলে উঠল, Hey, what's your name? সায়ানা। ফুল নাম বলো। সায়ানা রহমান। ক্লাসে কি গল্প করতে আসো তোমরা? বেশ রাগী ভাব নিয়ে কথাগুলো বলল রাফিদ। গেট আউট ফ্রম মাই ক্লাস। রাফিদের রাগ দেখে দুজনেই ক্লাস থেকে বের হয়ে গেল। দেখলি বেটা কিভাবে বের করে দিল? আরে বেটা তো পুরাই খচ্চর বদমাস, কিভাবে সবার সামনে অপমান করে বের করে দিল ক্লাস থেকে। আচ্ছা চল এখন কোথাও গিয়ে বসি। চল। এই বলে দুজনে ক্যাফে এরিয়াতে চলে গেল। আপাতত এখানে থাকবে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর নেক্সট ক্লাস করবে দুজন। আচ্ছা তোদের কি নিয়ে ঝগড়া হয়েছে? আরে গাড়ি নিয়ে। আমি জানতাম গাড়ি নিয়েই ঝগড়া হবে। তুই গাড়ির প্রতি এত আপসেট কেন রে? আরে ভাই, তুই কি বুঝবি, একটা গাড়ি লাভারের জন্য গাড়ি যে কত ইম্পর্টেন্ট সেটা তোরা বুঝবি না। আমার গাড়িতে একটা স্ক্র্যাচ পড়লেও মনে হয় যে আমার বুকে কেউ স্ক্র্যাচ করছে। আমার গাড়ি আমার এত প্রিয়, আর সেই গাড়িকে কেউ ধাক্কা দিয়ে চলে যাবে আর আমি কিছু বলবো না, তা তো অসম্ভব। আই নো,
আচ্ছা, কি অর্ডার দেওয়া যায় বলতো? একটা কফি অর্ডার করা আমার জন্য। আর তুই কিছু খেয়ে নে, আমি তো কফিই খাবো। তোর কি আবার মাইগ্রেনের ব্যথা উঠেছে? তো উঠবে না? রোদের ভেতরে এতক্ষণ ধরে ঝগড়া করেছি, তারপর রোদে হেঁটেছি, আবার এখানে এসেছি। আমার মাইগ্রেনের ব্যথা হবে না তো কার মাইগ্রেনের ব্যথা হবে? এই জন্য বলি একটু ঝগড়াঝাটি কম কর। কে শোনে কার কথা? নাদিয়া একটু থামলো, তারপর চিন্তিত সুরে আবারও বলতে শুরু করলো। তোর কি মাথায় বেশি ব্যথা করছে? ডাক্তারের কাছে যাবি? তুই এখন কফি অর্ডার না দিয়ে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তাড়াতাড়ি কফি আনা, আর তারপর মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওয়েট কর, আমি আনছি। এ বলে নাদিয়া উঠে চলে গেল খাবার অর্ডার করতে। কিছুক্ষণ পর নাদিয়া হাতে খাবার নিয়ে টেবিলে চলে আসলো। টেবিলে খাবার রাখার পর সানায়ার উদ্দেশ্যে বলল। এই নে, ধর, খেয়ে নে, তারপর মেডিসিন খাবি। সানায়াও কফিটা খেয়ে নিল, তারপর ব্যাগ থেকে মেডিসিন বের করে খেলো। এখন একটু ভালো লাগছে সানায়ার। ভার্সিটি থেকে বের হয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে সানায়া। তার গাড়ি স্টার্ট হচ্ছে না। কিছুক্ষণ পর রাফিদ ও সায়নার দিকে এগিয়ে আসতে থাকে। কি মিসেস ঝগড়াটে, এখানে দাঁড়িয়ে আবার কার সাথে ঝগড়া করার প্ল্যান করছেন? সায়না একটু মাথা ঝুঁকে বলে উঠল। আসলে স্যার, আমি ভাবতে পারিনি যে ওটা আপনি। আর আমার গাড়ি আমার অনেক ফেভারিট। আমি আমার গাড়িতে একটু ধুলা পর্যন্ত পড়তে দেই না, তো সেইখানে এই স্ক্র্যাচ দেখে তো আমার মাথাটা গরম হয়ে গেছে। তাই আসলে একটু বেশি বেশি বলে ফেলেছি। মাথা নিচু করে বলল এই কথাগুলো সায়না। ও তাই বুঝি। এখানে কেন দাঁড়িয়ে আছো এখন? ভার্সিটিতে অনেক আগে ছুটি হয়ে গেছে। আসলে গাড়ি স্ক্র্যাচ হচ্ছে না। কোথায় তোমার গাড়ি? সায়না নিজের গাড়ি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাফিদকে। রাফিদ আঙ্গুল দেখানো অনুসারে ওই দিকে হাঁটতে থাকলো। তারপর ওর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। গাড়ির ইঞ্জিন চেক করতে থাকলো। তারপর সায়নাকে ইশারা দিয়ে এদিকে আসতে বলল। তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে উঠল। এবার গাড়ি স্টার্ট দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে। এই বলে গাড়িতে উঠে পড়লো। তারপর গাড়ি স্টার্ট করলো। গাড়ি ঠিকঠাক মতো স্টার্ট হয়ে গেল। তারপর একটু নিচু স্বরে রাফিদের উদ্দেশ্যে বলে উঠল। সরি স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ, সরি একসাথে। ব্যাপারটা ইন্টারেস্টিং। ঠিক আছে, এখন তুমি যাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে সায়না গাড়ি নিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য নিজ বাড়ি যাওয়া। সকাল সকাল রাশেদা বেগম চিল্লিয়ে উঠলেন। শায়ানা, এ শায়ানা, তোর ভার্সিটি আসছে না? তাড়াতাড়ি ওঠ। এত বড় মেয়েকে এখনো ডেকে ডেকে তুলতে হয়? এখন বলো যে লং ড্রাইভে যেতে ঠিকই উঠে যাবে পরে। ভার্সিটিতে যেতেই শুধু এরকম ডেকে ডেকে তুলতে হয়? এই তাড়াতাড়ি ওঠ বলছি, টাইম চলে যাচ্ছে। কি হলো মা, আর একটু ঘুমাতে দাও, একটু পরে উঠি। কি 9:30 বেজে গেছে, এখনো একটু পরপর করছে? তোর মতো বসে থাকতে 5টা বাজে উঠে যেতাম আমি, তারপর ভার্সিটিতে যেতাম। আর তুই 9:30 বেজে গেল, এখনো ঘুম ভাঙছে না তোর? জলদি ওঠ, না হলে আর ঝাঁটার বাড়ি খাবি। আম্মু প্লিজ এরকম করো না, আমার অনেক খারাপ লাগছে, আর একটু ঘুমাতে দাও। ঢং কম করে তাড়াতাড়ি ওঠ, আমি আর ডাকতে আসবো না, এই আমি গেলাম। এই বলে রাশেদা বেগম চলে গেলেন। ঠিক তখনই রাশেদা বেগম আর আসেনি। সায়না ঘুম থেকে উঠে গেল। এখন না উঠলে তার বাবা এসে তাকে ওঠাবে, আর তার বকা খাওয়ার এখন কোনো ইচ্ছে নেই, তাই উঠে গেল। আজকে ভার্সিটিতে আসতে একটু লেট হয়ে গেছে সায়নার। তাড়াহুড়ো করে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে সায়না, কারণ এখন একটা হিটলার স্যারের ক্লাস আছে। ওই স্যারের ক্লাস টাইম মতো না গেলে ক্লাসে ঢুকতে দিবে না, তাই দৌড়ে যাচ্ছে সায়না। হঠাৎ করে একটা লম্বা শরীরের সাথে বাড়ি খেলো। মনে হলো কোনো খাম্বার সাথে বাড়ি খেয়েছে। মাথা তুলে লম্বা শরীরটি দেখার আগ্রহ প্রকাশ করলো না সায়না। চোখ উপরে তুলতে তাজ্জব হয়ে গেল সায়না, কারণ তার সামনেই লম্বা শরীরের অধিকারী স্বয়ং রাফিদ চৌধুরী দাঁড়িয়ে আছে। চোখে কি দেখতে পাও না নাকি? এত বড় মানুষ দেখতে পাও না নাকি? চোখ হাত নিয়ে ঘোরো, সোজা হয়ে হাঁটতে পারো না? আর তুমি কি বাচ্চা নাকি? এত জোরে দৌড়াচ্ছ কেন? আসলে স্যার, আমি দেখতে পাইনি, আর আমার একটা ক্লাস আছে তো স্যার, আর দেরি হয়ে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। ক্লাসের যখন এতই তাড়া ছিল, সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না নাকি? সেটাও পারো না?
বাচ্চাদের মতো পড়ে পড়ে ঘুমালে তো এরকমই হবে। তুমি এখন আর বাচ্চা নাও। একটা ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়া ছাত্র বা ছাত্রীদের আচরণ এমন হতে পারে না। সরি স্যার, নেক্সট টাইম আর এমন হবে না। নেক্সট টাইম থেকে এমন হলে আর ভার্সিটিতে আসার দরকার নেই, বাসায় গিয়েই ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে ওঠারও দরকার নেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নাও গো। ইয়েস স্যার। এ বলে শায়না আবারও হাঁটা ধরলো। এবার আর তেমন জোরে হাঁটলো না। জোরে হাঁটলে দেখা যাবে যে হয় পিছন থেকে আবার হিটলারটা চলে আসবে, না হলে সামনে থেকে আরেকটা স্যার বা ম্যাম চলে আসবে। তাই আর জোরে হাঁটলো না, এমনি দেরি হয়ে গেছে, জোরে হাঁটেও লাভ নেই। এই হাড়ে বজ্জাত লোক সব সময় আমার আশেপাশে কেমনে চলে আসে আল্লাহই জানে। মানে যখন থেকে দেখা হয়েছে তখন থেকে কুফা লেগেই আছে তো লেগেই আছে। এই কুফা যাচ্ছেও না। এমনি কি কুফার অভাব ছিল যে আরেকটা চলে এসেছে? মানে কি একটা অবস্থা। এসব গালি দিতে দিতে শায়না নিজের ডিপার্টমেন্টের ক্লাসে যাচ্ছিল। আজকে শায়না রাফিদের গোষ্ঠী উদ্ধার করবে। গোষ্ঠী উদ্ধার করতে করতে ক্লাসের সামনে চলে আসলো। ক্লাসে একটু উকিঝুঁকি দিল, তারপর দেখলো স্যার ক্লাসে নেই। মনে একটু খুশি হলো, তারপর ক্লাসের ভিতর ঢুকে গেল। কিরে নাদিয়া, আজকে ক্লাসে হিটলার স্যার নেই কেন? আজকে ওনার ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। উনি যেহেতু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও সামলান, তাই ওনার এই কাজটা করার জন্য চলে গিয়েছেন। সামনেই তো জুনিয়রদের নবীনবরণ, তাই আর কি। যাক, ভালোই হয়েছে। আজকে দেরি হয়ে গেছে। আমার ক্লাসে আসার সময় আরেকটা হিটলারের সাথে দেখা হয়ে গেছে, আবার ভাষণও শুনে আসলাম। কার সাথে দেখা হয়েছে? কার সাথে আবার? নতুন হিটলার আসছে যে, ওইটা আর কি। তাড়াহুড়ো করে ক্লাসে আসছিলাম, তখন দেখা হয়েছে। পেটা বজ্জাত বলে কি, আমি কি ছোট বাচ্চা যে এরকম দৌড়ে আসছো কেন? তারপর আবার বলে ছোটদের সাথে সারাদিন পড়ে পড়ে না ঘুমাতে। আবার বলে এতই যখন ক্লাসের চিন্তা তখন সকাল সকাল কেন ওঠে না। এমনি এই কথাটা খারাপ বলিনি। তুই তো বাচ্চাদের মতোই সারাদিন পড়ে পড়ে ঘুমাস, আর ভার্সিটিতেও আসতে দেরি করিস ঘুমানোর জন্যই। এই, তুই কি আমার বন্ধু নাকি শত্রু? মানে তোর থেকে তো শত্রুই ভালো। হ্যাঁ মানলাম আমার একটু ঘুমাতে ভালো লাগে, তাই বলি কি আমি সারাদিন পড়ে পড়ে ঘুমাই? না না, তা কেন হবে? আমি তো তোর শত্রুর বন্ধুর শত্রু। আচ্ছা, তুই যে কথা বলিস তুই কি ভেবেছিস? মানে কি আজে বাজে বকছিস? মাথা ঠিক আছে? কি বলছিস আল্লাহই জানে। এইসব কথা ভালো মানুষ বুঝবে না। আমি যেহেতু ভালো মানুষ তাই বুঝছি না। পাগল ছাগল হলে ঠিকই বুঝে যেতাম। ও তাই বুঝি। হ্যাঁ তাই। আচ্ছা হয়েছে, ঝগড়া থামা। চল ক্যান্টিনে। নেক্সট ক্লাস শুরু হতে আরও 40 মিনিট আছে। নেক্সট ক্লাসে তো আরেকটা হিটলার আসবে। ততক্ষণে না হয় কিছু খেয়ে দিয়ে এনার্জি জুগিয়ে আসি। আর তুইও তো কিছু খেয়েও আসিসনি, এখন চল। তুই কিভাবে বুঝলি যে আমি কিছু খেয়ে আসিনি? 10টা বাজে, ক্লাস থাকলে আর 9:40 উঠলে কখন মানুষ নাস্তা খায়? আচ্ছা, তুই কিভাবে বুঝলি আমি 9:40 ঘুম থেকে উঠেছি? তোকে আজ 12 বছর ধরে চিনি। তোর রগে রগে কি চলে সব জানি। এখন চল তাড়াতাড়ি। আগে দিয়ে তুই ঠিকই বলেছিস, তুই শত্রু রূপে বন্ধু আমার। হয়েছে, চলো সোনা, এখন কিছু খেয়ে আসি। পাখি চলো। এ বলে দুজন হাঁটা শুরু করলো ক্যান্টিনে যাওয়ার জন্য। ক্যান্টিনে এসে দুজন দুইটা চেয়ারে বসে পড়লো। আজকে শায়না গেল অর্ডার দিতে। অর্ডার দেওয়ার পর আবার সেই জায়গায় এসে বসে পড়লো। আচ্ছা পাখি, তুমি কি পড়বে নবীনবরণে? সবাই নীল শাড়ি পরবে, তাই আমাদেরকেও নীল শাড়ি পরতে হবে। এটা কখন ডিসাইড হলো? আমাদের ডিপার্টমেন্টের গ্রুপে সবাই ডিসাইড করেছে। ভালোই হয়েছে। লাস্ট টাইম থেকে তো অ্যাটলিস্ট বেটার। লাস্ট টাইমে তো হলুদ কালার শাড়ি পরতে বলেছিল, আর যে কালারটা আমার একদমই পছন্দ না, নীল কালার, তাও আমার কাছে অনেক ভালো লাগে। আমার তো ফেভারিট নীল, তাই আমার জন্য অনেক ভালো হয়েছে। অনেকগুলো শাড়ি আছে নীল কালারের। আপুর কাছে অনেক শাড়ি আছে নীল কালারের। তাহলে তো ভালোই হলো। আমার কাছেও 4-5টা আছে নীল কালারের শাড়ি, আমিও সেখান থেকে পরে ফেলবো একটা। ভালোই হয়েছে আমাদের জন্য। নীল কালারের শাড়ি পরে আগুন লাগিয়ে দিব। কার গায়ে আগুন লাগিয়ে দিবি তুই আবার? তুই কি আর ভালো হবি না? তা মিস শায়ানা, মাইক্রোসফট এক্সেলের কিছু বর্ণনা করো।
এটা এখন রাফিদের ক্লাস চলছে। এসে শায়নাকে প্রথমে দাঁড় করে এই প্রশ্ন জিজ্ঞেস করলো। শায়না প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিল। রাফিদ অবশ্য শায়না যে এই প্রশ্নের সঠিক উত্তর দিবে তা আশা করেনি। আচ্ছা বসো, তোমার উত্তর ঠিক হয়েছে। এবার রাফিদ আরেকজনকে দাঁড় করলো, তাকে অন্য একটি প্রশ্ন করলো, কিন্তু সে সেটার উত্তর দিতে পারলো না। তাই রাফিদ ইচ্ছে মতো পেটালো ছেলেটাকে। এই দেখে তো সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। তারা জানতো যে রাফিদের রাগী, তবে এতটা রাগী যে তারা আশা করেনি। আগামী ক্লাসে পাইথন পড়ানো হবে, আর আজকে যারা যারা পড়া পারেনি কালকে সে পড়াগুলো আবার শিখে আসবে। যদি না শিখে আসে তাহলে এর চেয়েও ভালো ব্যবস্থা হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। আর হ্যাঁ মিস শায়ানা, আপনি আমার কেবিনে এসে দেখা করবেন। এ কথা বলে পুরো ক্লাস একবার চোখ বুলিয়ে রাফিদ ক্লাসের বাইরে চলে গেল। কিরে, এই ব্যাটা তোকে ডাকছে কেন? কিছু খবর উল্টাপাল্টা করিসনি তো? যে মাইরটা ওকে দিল না, এখন তো আমার তোর জন্য ভয় লাগছে। তোকেও যদি এরকম করে। আরে আমি কিছু করিনি, আমার তো ওনার সাথে দেখাও হয়নি আজকে, আমি কি করব আবার? নিশ্চয়ই তুই কিছু একটা করেছিস, তাহলে ব্যাটা তো কোনো কারণ ছাড়া কাউকে এভাবে ডাকে না। তুই কি আমাকে ভয় লাগাচ্ছিস? এমনি আমি টেনশনে আছি, তার উপর তুই আমাকে আরো ভয় লাগিয়ে টেনশন বাড়াচ্ছিস। এই ব্যাটার হাত কি বড়! এই হাতে যদি আমি একবার থাপ্পড় খাই তাহলে তো 3 দিন উঠবো না, জ্বরে মরে পড়ে থাকবো। আচ্ছা, এত চিন্তা করিস না, চল এখন দেখি কি বলে। আচ্ছা নাদিয়া, তুই কি আমার সাথে ভেতরে যাবি? আমি কিভাবে তোর সাথে ভেতরে যাব? ওই হিটলারটা তোকে ডেকেছে, আমাকে তো আর ডাকেনি। এখন আমি যদি তোর সাথে যাই তাহলে তুই মার খাবার না থাকলেও মার খাবি, সমস্যা নেই। আমি অফিসের বাইরে থাকবো, যদি কোনো খারাপ কিছুর আভাস পাই তাহলে ছুটে চলে আসবো। আচ্ছা। এ বলে দুজন রাফিদের কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরলো। কেবিনের বাইরে নক করলো প্রথমে শায়না, তারপর একটু নরম সুরে বলে উঠল, মে আই কাম ইন স্যার? ইয়েস ইউ মে। আমাকে ডেকেছেন স্যার? তো যে কারণে ডাকা হয়েছে মিস শায়ানা, তা কারণটা হলো আপনি পড়ালেখা থেকে বেশি ছোটাছুটি করেন, যেটা আপনার জন্য একেবারেই কাম্য নয়। জি স্যার। সারাদিন জি স্যার করো কেন? কোনো কিছু বলতে পারো না? মুখে অন্য কথা আসে না? একটু রেগে বলল কথাগুলো রাফিদ। কি বলবো স্যার? রাফিদ একটু ধমকানো সুরেই আওড়ালো, তুমি কি বলবে সেটাও কি আমি বলে দিব? সরি স্যার। তা এখন এটার কি শাস্তি দেওয়া যায় তুমি নিজেই বলো। তুমি যেটা বলবে সেটাই দিব। জি স্যার। কিসের শাস্তি স্যার? আমি কি কোনো ভুল করেছি? ভুল তো তুমি অবশ্যই করেছো। কি ভুল করেছি স্যার? যদি একটু খুলে বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। নিজে নাক ডেকে আরামসে ঘুমিয়ে আমার ঘুম নষ্ট করেছো তুমি। আর আমার ঘুম নষ্ট করা অনেক বড় একটা ভুল। আমার ঘুম আমার অনেক প্রিয় একটা জিনিস, আর সেটাই তুমি নষ্ট করেছো। এখন তোমার তো অনেক বড় শাস্তি প্রাপ্য। এখন তাড়াতাড়ি বলে ফেলো কি শাস্তি চাই তোমার। স্যার, প্রথম কথা হলো আমি নাক ডেকে ঘুমাই না, আর দ্বিতীয়ত আমি তো আপনার বাসায় থাকি না। তো আমি আপনাকে কিভাবে, মানে আমি আপনার ঘুম কিভাবে নষ্ট করতে পারি? ঘুম নষ্ট করার জন্য কি বাসা চিনা লাগে নাকি? সেটা তো যেখান সেখান থেকে নষ্ট করা যায়। এবার একটু গম্ভীর স্বরে শায়না বলল, যদিও স্যার আমি আপনার ঘুম নষ্ট করিনি, তারপরও আপনার যদি ইচ্ছে করে আমাকে কোনো শাস্তি দেবার আপনি দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। শায়না তো অনেক সাহসিকতার পরিচয় দিয়ে কথাগুলো বলে ফেলল, কিন্তু আসলে কি তার ভিতরে সাহস আছে? না, একদমই নেই। কিন্তু এখন এনার সামনে দমে গেলে চলবে না। দমে গেলে আরও ইনি মাথায় চেপে বসবে। তার চেয়ে ভালো একটু সাহসিকতা দেখানো যাক। রাফিদ একটু দুস্তামি স্বরে বলে উঠল, ও তাই বুঝি মিস শায়ানা? তা আমি যা শাস্তি দিব তা মেনে নিতে পারবেন তো? জি পারবো। রাফিদ শায়নার দিকে এক পা করে এগোতে থাকলো। শায়না কিছু বুঝে উঠতে পারলো না, কিন্তু সেও এক পা করে পিছোতে থাকলো। আপনি এগোচ্ছেন কেন? তুমি পিছোচ্ছ কেন? কারণ আপনি এগোচ্ছেন তাই। আমিও এগোচ্ছি কারণ তুমি পিছোচ্ছ।
শায়না রাফিদের কথার মারপ্যাচ বুঝে উঠতে পারল না, তাই পিছুতে পিছুতে একেবারে দেওয়ালের সাথে লেগে গেল শায়নার পিঠ। নেক্সট টাইম থেকে এত ডার্ক লিপস্টিক লাগিয়ে ভার্সিটিতে আসবে না। এ বলে রাফিদ শায়নার মুখে ফু দিয়ে আবার শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। শায়না এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, তারপর চোখ খুলে সে নিজেও দাঁড়িয়ে পড়ল। গট ইট। ইয়েস স্যার। এখন তুমি যেতে পারো, আর কথাগুলো যেন মনে থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা। শায়না তখন বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, তখনই রাফিদ এবার কথা বলা শুরু করলো। সব সময় সবার সাথে পায়ে পড়ে ঝগড়া লাগতে যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, গুড গার্ল, নাও লিভ। ওকে স্যার। এ বলে শায়না সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই নাদিয়ার সামনে আসে। কি রে, কি হলো? কি বলেছে তোকে? শায়না একটু অন্যমনস্ক হয়ে বলে উঠল। কেউ সাথে ঝগড়া না করতে বলেছি। কি, এই সামান্য কথা বলার জন্য ডেকেছে? আমি তো আরো ভেবেছি কি নাকি। আচ্ছা যাই হোক, চল। শায়না আবারও অস্থির কণ্ঠে বলে। চল চল। নাদিয়ার একটু খটকা লাগলো ওর এই ব্যবহারে, কিন্তু এত বেশি পাত্তা দিল না। দুজনেই চলে গেল। নাদিয়া এখন বাসায় যাবে, শায়নাও নিজের বাসায় চলে যাবে। দুজনের বাসা অনেক দূরে এবং অনেক আলাদা। কালকে তাদের নবীনবরণের অনুষ্ঠান। নতুন ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠান প্রতি বছরই আয়োজন করা হয়। সেরকমভাবেই এই বছরও আয়োজন করা হচ্ছে। এই বছরের থিম কালার ব্লু। ছেলেরা ব্লু পাঞ্জাবি পরবে আর মেয়েরা ব্লু শাড়ি পরবে। আজ পুরো ভার্সিটি রঙিনভাবে সাজানো হবে। প্রতি বছরই একটা থিম কালার থাকে। সকাল 8টা। মা আমি যাচ্ছি। কিরে শায়না, তুই আজকে এত সকাল সকাল উঠেছিস, আবার এত সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করেছিস? ব্যাপার কি? পালিয়ে বিয়ে টিয়ে করার ইচ্ছে নাকি? শোন, ভুলেও এরকম কিছু করবি না। তোর বাবা কিন্তু তোকে মেরেই ফেলবে যদি এগুলো করিস। মা কি বলছো কি এইসব? কালকে তো তোমাকে বলেই দিলাম যে আজকে নতুনদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, আর আজকে ভুলে গেলে? আবার কি উল্টোপাল্টা এসব বলছো? আমি কেন পালাতে যাব? আচ্ছা যাই হোক, আমি এখন আসছি। ও আচ্ছা, তাই বুঝি? আমি আসলে ভুলে গিয়েছিলাম। আর আমি তো দুষ্টামি করছিলাম। আমি তো জানি আমার সোনা মা কখনোই এসব করতে পারে না, কখনোই আমাদেরকে কষ্ট দিতে পারে না। আচ্ছা এখন আমি যাচ্ছি মা। যা তাহলে, আল্লাহ হাফেজ। আর দেরি হলে ফোন করে বলে দিস। শায়না মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। কি রে শায়ানা, আজকে তো তোকে আইটেম বম লাগছে। কি যাতা বলছিস? ভার্সিটি ঢোকার সময় শায়নাকে দূর থেকে দাঁড়িয়ে এই কথাগুলো বলল নাদিয়া। যা সত্যি তাই তো বললাম। মোটেও না, তোকে বেশি সুন্দর লাগছে। ওদের এই কথার মাঝখানে রকি নামের একটা ছেলে চলে আসে। হ্যালো বিউটিফুল লেডি। শায়না এদিক ওদিক তাকিয়ে নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে উঠল। আমাকে বলছেন? তো আর কাকে বলবো? এখানে কি তোমার থেকে সুন্দর আর কেউ আছে? শায়না নিজের 2 হাত বুকে ভাঁজ করে বলে উঠল। ও তাই বুঝি? তাহলে তো আপনার চোখে সমস্যা আছে। ভার্সিটিতে আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আর তার চেয়েও বড় কথা, আমার এইসবে ইন্টারেস্ট নেই। তাই ফ্লার্টিং করে কোনো লাভ নেই। আপনি এখন আসতে পারেন মিস্টার। ও তাই নাকি ম্যাম? আপনি কি জানেন আমি কে? বা আপনি কি জানেন আপনার মতো কত শত মেয়ে আমার জন্য পাগল? না জানি না, আর জানতেও চাই না। প্লিজ সামনে থেকে সরুন, অনেক কাজ আছে। সামনে থেকে এসেছি বলে এত অ্যাটিটিউড দেখাচ্ছেন? একটু পর তো আপনি নিজেই মরবেন আমার জন্য। আমার এত দুর্দিন আসেনি যে আপনার জন্য মরবো। আর দ্বিতীয়ত, আপনি আর কখনো আমার সামনে আসবেন না বা আমার সাথে ফ্লার্ট করার চেষ্টাও করবেন না। এ বলে শায়না পাশ কাটিয়ে চলে আসে সেখান থেকে। এতক্ষণ ধরে নাদিয়া পাশে দাঁড়িয়ে ওদের এসব দেখতে থাকে। কি রে শায়ানা, তুই ওকে চিনিস? ওকে? না, আর চেনার প্রয়োজনও বোধ করিনি। আরে ও তো ভার্সিটির ফেমাস বয়। ওর পেছনে তো সব মেয়েরা মরে, আর তুই ওর সাথে এগুলো বলে আসলি? তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ? মানে যার তার সাথে এরকম ঝগড়া লেগে যায়? আচ্ছা, আপনার যদি এত ফেমাস বয়কে ভালো লাগে তো আপনি গিয়ে কথা বলুন না। আমাকে কেন জ্বালাচ্ছেন বা আমার সাথে কেন আছেন? তুই এত ছোট্ট বিষয় নিয়ে রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিই বলেছিলাম ওই ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে বসে, তাই আর কি, সাবধান করেছিলাম। আমার ক্ষতি করবে এত বড় সাহস এখনো ওর হয়নি। আর তাছাড়া আমি ক্যারাটে ব্ল্যাক বেল্ট।
হয়েছে আমার ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। এখন চল হলে গিয়ে বসি। সায়ানা আর কথা বাড়ালো না, দুজন একসাথে হলের দিকে হাঁটা ধরলো। একটু পরেই সাইমন, নাদিয়া, তোমরা একটু এদিকে আসো তো। হাঁটার মাঝখানে তাদের ভার্সিটির একজন স্যার তাদেরকে ডেকে উঠলো। দুজন পিছন ফিরে স্যারের কাছে গেল। শুনো, আজকে এই ভার্সিটির প্রতিষ্ঠাতা আসছেন, মানে সাজেদ চৌধুরী আসছেন। আর তোমরা তো জানো উনি কে। জি স্যার, উনি এই ভার্সিটির প্রতিষ্ঠাতা এবং প্রাইম মিনিস্টার। রাইট। এবং তোমরা দুজনেই অনেক সিনসিয়ার স্টুডেন্ট। আমি চাইবো যে বাকি সবার সাথে তোমরা দুজনে ওনাদেরকে বরণ করে নাও। আর ওনাদের সাথে ওনার ছেলেও আসছেন। ও তাই নাকি স্যার? হ্যাঁ, কিন্তু ওনার ছেলে অনেক রাগী আর গম্ভীর। উনি যতটা শান্ত আর দয়াশীল, তার ছেলে ততটাই কঠিন ও বেপরোয়া। সমস্যা নেই স্যার, আমরা সুন্দর করে কাজটি করে আসব। আমি জানি, তাই তো তোমাকে এই কাজটা দিয়েছি। আর তুমি যেরকম হবে তোমার বান্ধবীও সেরকমই হবে আশা করছি। জি, স্যারও ঠিকঠাক করে কাজটা করবে। ঠিক আছে। আর আরেকটা কথা, তুমি কিন্তু ওনার ছেলেকে মালাটা পরাবে, ঠিক আছে? আর অন্য কাউকে দিবে না। এই কাজটা শুধু তোমার। সায়ানা কিছু না ভেবে বলল, ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম স্যার, আসছি। এই বলে দুজন আবার হাঁটা ধরলো। একেবারে ব্যাক স্টেজে গিয়ে দুজন দাঁড়ালো। সেখানে সবাই বসে আছে যারা মন্ত্রী ও তার ছেলেকে বরণ করবে। এদের মধ্যে কেউ ফুলের পাপড়ি ছিঁড়ছে আর নেম প্লেট সাজাচ্ছে, কেউ আবার কিভাবে ওদেরকে ওয়েলকাম জানাবে তার জন্য প্রস্তুত হচ্ছে। শায়না আপু, আপনি এখানে কি করছেন? আর নাদিয়া আপুও তো এসেছেন। আসলে আমাদেরকে আজিজ স্যার পাঠিয়েছেন, বলেছেন আমরাও যেন ওনাদের বরণ করার সময় থাকি। ও, তা তো ভালো কথা। আচ্ছা, আপনি তাহলে বসুন। আচ্ছা, তুমি কি কাজ করবে? আসলে আমি প্রতিষ্ঠাতা স্যারের মন্ত্রীর ছেলেকে ফুলের মালা পরাবো। আসলে স্যার বলেছেন যে আমি যাতে ফুলের মালা পরাই। কি বলছো কি আপু? আমি তো সেই কবে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি মালা পরাবো। আচ্ছা, তুমি না হয় পাপড়ি ছিটিয়ে দিও বরণ করার সময়। কিন্তু স্যার যে বললেন যে আমাকে এই কাজটা করতে, এখন যদি স্যার রাগ করেন? আরে কিচ্ছু হবে না আপু, আর মালা আমি পরাই বা আপনি পরান, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমাকে একটা কথা বল, তুমি কি ওনাকে আগে থেকে চেনো? হ্যাঁ, তাই তো আমি মালাটা পরাতে চেয়েছি। আচ্ছা আপু, তুমি এখন বসো, আমি একটু মেকআপটা ঠিক করে আসি। এই বলে তানিয়া ওয়াশরুমের দিকে চলে গেল। আসলে তানিয়া একটু গায়ে পড়া স্বভাবের মেয়ে, আর মন্ত্রীর ছেলেকে সেটাও তানিয়া জানে। তাই তো ও এত এক্সাইটেড মালা পরানো নিয়ে। নাদিয়া পাশ থেকে বলে উঠল, এই তুই কেন ওকে বললি যে আচ্ছা ঠিক আছে? কি ঠিক আছে? স্যার বলেছে তোকে ওনাকে বরণ করতে, তুই কেন ওকে বললি যে আচ্ছা ঠিক আছে? আমি কি নিজে থেকে বলেছি নাকি? আমি তো নিজেই চেয়েছিলাম যে স্যার আমাকে যে কাজটা দিয়েছে আমি ওই কাজটা করব, কিন্তু ওই তো পাগল হয়ে যাচ্ছে মালা পরানো নিয়ে। এখন আমার কি করার? দেখছিলাম তো আমি কত সহজে তুই রাজি হয়ে গেছিস। এখন যদি স্যার কিছু বলে? তখন তখন এটা তখন ভাবা যাবে। শায়না, এদিকে আসো তুমি। জি স্যার, আসছি। তোমাকে না আমি বলেছি তুমি মন্ত্রী সাহেবের ছেলেকে বরণ করবে? তানিয়া কেন স্টেজের দিকে যাচ্ছে? ওকে তো বলেছিলাম নিচ থেকে যেন ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়। ও কেন পড়ে যাচ্ছে? আসলে স্যারও নাকি অনেক আগে থেকেই ভেবে রেখেছিল যে মন্ত্রী সাহেবের ছেলেকে ওই বরণ করবে। এখন আমি যখন বলেছিলাম যে আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তখন ও বলল যে যেই বরণ করুক সেটা তো কোনো ব্যাপার না, আর আপনি কিছুই বলবেন না সেটা বলেছে। তাই আমিও আর কিছু বলিনি। তোমাকে কি আমি তানিয়ার কথায় উঠতে বসতে বলেছি? ও স্যার নাকি আমি স্যার? সরি স্যার, আসলে বুঝতে পারিনি। নেক্সট টাইম থেকে আর কখনো এরকম হবে না। নেক্সট টাইম থেকে কেন? এখন থেকে আর কখনো ভুল করা যাবে না। তুমি তাড়াতাড়ি যাও, ওকে ডেকে আনো। আর তুমি স্যারের ছেলেকে বরণ করবে, একটু পরেই ওরা আসবে। আচ্ছা স্যার। এ বলে শানায়া সোজা স্টেজের দিকে এগিয়ে গেল। তারপর তানিয়ার কাছে গিয়ে বলল, তানিয়া, তোমাকে আজিজ স্যার ডাকছে। আচ্ছা, আমি আসছি। এ বলে স্টেজ থেকে নেমে আসলো। তানিয়া একটু দূরে আসতে তানিয়ার চোখের সামনে ভেসে উঠল আজিজ স্যারের রাগান্বিত মুখ। তোমাকে না বলেছিলাম এই কাজটা শায়না করবে, তাহলে তুমি কেন একবারে কাজটা করতে গেলে? আবার ওকে নাকি বলেছো আমি নাকি কিছুই জানতে পারবো না। আমি কি বোকা নাকি গাধা? কোনটা ভেবেছো আমাকে? তোমার কি একটু ভয় করে না?
আসলে স্যার আমি বুঝতে পারিনি, আসলে আমি তো আগে ঠিক করে রেখেছিলাম যে এই কাজটা আমি করব, তাই আর কি স্যার। তুমি ঠিক করা কে? এই ভার্সিটি কি তোমার কথা চলবে নাকি? প্রথমে তো তুমি আমার কথা শুনলে না, তারপর তুমি আবার সিনিয়রের সাথে তর্ক করো। ও বলেছিল না যে ওকে এই কাজটা করতে দিয়েছে, তারপরও আবার তুমি আগ বাড়িয়ে কাজ করতে চেয়েছো। তোমাকে আমি পরে দেখে নিব, এখন সুন্দর করে নিচে দাঁড়িয়ে থাকবে। তোমার নামে যেন আমি আর কোনো কমপ্লেন না পাই। তোমার নামে আগে থেকে অনেক কমপ্লেন আছে আমার কাছে, এখন যদি আরো কোনো কমপ্লেন পাই তাহলে কমপক্ষে 7 দিনের জন্য রাস্টিকেট করে দেওয়া হবে। নাও লিভ। এই কথা বলে আজিজ স্যার নিজের স্থান ত্যাগ করলেন। আসলে তানিয়া মেয়েটা এমনই, একটু গায়ে পড়া স্বভাবের এবং বড় ছেলে দেখলে তো হয়েছেই, তার নামে যে কত কমপ্লেন বলে শেষ করা যাবে না। একেবারে ভালো হয়েছে। এমনি আমি মেয়েটাকে একবারই দেখতে পারতাম না। কি বেয়াদব একটা মেয়ে, এভাবে কোনো সিনিয়রদের সাথে কথা বলে। অন্য কোনো সিনিয়র হলে তো নাক ফাটিয়ে দিত। তুই বলে কিছু বলিসনি, আমিও হলে নাক ফাটিয়ে দিতাম। কি লেভেলের বেয়াদবি করেছে দেখেছিস? পাশ থেকে নাদিয়া সানাইয়ের উদ্দেশ্যে এই কথাগুলো বলল, মনে খুব ক্ষোভ নিয়েই বলল। স্টেজে ফুলের মালা থালা নিয়ে দাঁড়িয়ে আছে সানায়া এবং একজনকে দেখছে, থ হয়ে দেখছে। যাকে দেখার কথা ছিল না এখানে তাকে দেখছে। এত বড় শখ মনে হয় সে কখনো খায়নি। এই প্রথম এই শখ, এত বড় শখ খেলো সানায়া, মানে যা তা অবস্থা। একটু পরে হোস্ট বলল মালাগুলো গেস্টদের পরিয়ে দিতে। পিছন থেকে একজন সানায়াকে বলে উঠল, কিরে যাও মালাটা পরিয়ে দাও রফিক চৌধুরীকে, আরে যাও। হ্যাঁ ঠিক শুনেছেন, রাফিদ চৌধুরী, সাজিদ চৌধুরী একমাত্র ছেলে রাফিদ চৌধুরী, যে কিনা কিছুদিন আগে লন্ডন থেকে এসেছে। তার বাবাই তাকে বলেছিল প্রফেসর হয়ে তার ভার্সিটিতে কাজ করতে, সেও রাজি হয়ে গিয়েছিল। কিন্তু সে একটা শর্ত দেয় যে সে তার আসল পরিচয় কাউকে দেবে না প্রথম কিছুদিন, তারপর অনুষ্ঠানের মাধ্যমে সে সবাইকে তার ব্যক্তিগত পরিচয় দিবে। তার আগে শুধু প্রিন্সিপাল স্যার ও আজিজ স্যারই তার আসল পরিচয় জানত। সানায়া থ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে নাদিয়া পিছন থেকে একটু ঝাঁকি দিল, তারপর কানের ভিতর বিড়বিড় করে বলল, তোর দিকে সবাই তাকিয়ে আছে সায়ানা। আরে বাবা, শখ তো সবাই খেয়েছে, আমিও খেয়েছি, তাই বলে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? যা মালাটা পরিয়ে দিয়ে আয়। সানায়া একটু পরে নাদিয়ার দিকে তাকালো, তারপর অন্যমনস্ক সুরে বলল। হুম। নাদিয়া এবার ঝাঁকি দিয়ে বলল, আরে কি যা তাড়াতাড়ি, সবাই তাকিয়ে আছে। সানায়া আর কিছু বলল না, কাপা কাপা হাতে সামনের দিকে এগিয়ে গেল। মালাটা ট্রে থেকে নিজের হাতে তুলল, তারপর কাপা কাপা হাতে রাফিদকে পরিয়ে নিতে গেল। রাফিদ মাথাটাকে একটু ঝুঁকালো, তার থেকে তীব্র স্যান্ডেলউড পারফিউমের গন্ধ আসছে, যা নাকে বাজছে সানায়ের। কেউ না দেখার মতো করে রাফিদ নিজের মুখ সায়নার কানে নিয়ে গেল এবং ফিসফিস করে বলে উঠল, কি ম্যাডাম, বেশি শখ খেয়ে গিয়েছেন নাকি? এখনো তো কিছুই হলো না, এর মধ্যে শখ পেয়ে গিয়েছেন। কিছু করার পরপরই হবে তা ভাবছি। আচ্ছা যাই হোক, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম স্নিগ্ধ পরীর মতো। আপনি এত সুন্দর কেন? রাফিদের কথায় সায়নার শরীরের মনে হয় তীব্র কম্পন উঠল, শরীর শিরশির করতে লাগলো। মনে হচ্ছে কিছু একটা যেন হয়েছে তার। বেশ লজ্জাও পেয়েছে, কান গরম হয়ে গিয়েছে, তার ধোঁয়া বের হবে এরকম। গাল দুটো লাল হয়ে গেছে, একদম টমেটোর মতো। না না, টমেটোকেও হার মানাবে, একেবারে সিঁদুরি লাল হয়ে গেছে গাল দুটো। রাফিদ সায়নার এই হাল দেখে আবারও বলে উঠল, আমি তো এখনো কিছু বলিনি বা করিওনি যে তুমি এরকম লজ্জায় লাল হয়ে যাবে। তোমার এত লজ্জা তো আমার পছন্দ হচ্ছে না, লজ্জাবতী। আচ্ছা লজ্জাবতী, তুমি এখন একটু সাইডে দাঁড়াও, আমাদের দুইজনের কয়েকটা ছবি তোলাতে হবে, বুঝেছো? আর বেশিক্ষণ আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে সবাই বুঝে যাবে আর তোমাকে সন্দেহ করবে। তার চেয়ে ভালো তুমি একটু সাইডে দাঁড়াও, না হলে সবাই কি ভাববে বা না ভাববে সেটা চিন্তা আমি করব না, আমি নিজেই তোমাকে তুলে নিয়ে চলে যাব। রাফিদের এই ভয়ঙ্কর রোমান্টিক কথা শুনে তো সায়নার বেহাল দশা। কি শুনছে এসব? কেনই বা শুনছে? কি দরকার শুনছে? না না, তার এখনই এখান থেকে পালাতে হবে মনে মনে ভাবছে, আর আল্লাহকে ডাকছে, কারণ কেউ যদি তাদের এভাবে ছবি তোলে তাহলে বেশ অস্বস্তিতে পড়তে হবে তাকে। এসব আজে বাজে বোকা ছাড়ুন, আর মানুষটি সন্দেহ করবে আমাদেরকে নিয়ে।
সন্দেহ করার মতো আছে কি? রাফিদ আবারও বলে উঠল। অনেক কিছুই আছে ম্যাডাম। সানায়া রাফিদের আর কোনো কথাই শুনল না, সোজা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এ সময় যদি ফটোগ্রাফার ছবি তুলে নেয় এবং পরে তাদের ভার্সিটি গ্রুপে আপলোড করে তাহলে অনেক খারাপ হয়ে যাবে তার সাথে, এবং অস্বস্তিতে পড়তে হবে তাকে, আর যেটা সে মোটেও চায় না। তাই সে আগে ভাগে দূরে সরে গেছে। কিন্তু সে তো আর জানে না যে রাফিদ আগে থেকে ফটোগ্রাফারকে বলে রেখেছে যে তাদের জন্য ক্যান্ডিড অনেকগুলো ছবি তুলে রাখে। আসলে এই ফটোগ্রাফার তারই ভাড়া করা ফটোগ্রাফার। এটা দিয়ে অন্য কারো ছবি তোলা হবে না, শুধু তার এবং সানায়ের ছবি তোলা হবে। আর ফটোগ্রাফার সে নিজের কাজই করেছে, শুধু অনেকগুলো ছবি একসাথে তুলে নিয়েছে যা সানায়ের অজান্তে হয়েছে। কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ এই ছবিগুলো কোথাও পোস্ট করা হবে না, এগুলো শুধু রাফিদের কাছেই থাকবে। আর তখন কেউ এতটা খেয়ালও করেনি যে রাফিদ আর সানায়ের অনেক কাছে ছিল এবং রাফিদ সানায়ের দিকে ঝুঁকেছিল। তাই সানায়া এখন আপাতত নিশ্চিন্তে আছে। একটু পরেই হাঁটতে হাঁটতে তানিয়া নিজের হাতে থাকা জুসটা ইচ্ছে করে সানায়ের শাড়িতে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে নাটক করে আবার বলে ওঠে, ও সরি আপু, দেখতে পাইনি। আমি ভীষণ সরি আপু, ভীষণ ভীষণ সরি। আমি আসলেই দেখতে পাইনি। সানায়া তানিয়ার উদ্দেশ্যে বলে উঠল, ইটস ওকে, রিল্যাক্স। তোমাকে এত সরি বলতে হবে না। আসলে আপু আমি বুঝতে পারিনি। আই এম ভেরি ভেরি সরি। আচ্ছা আপু, আপনি তাহলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তুমি কি দেখতে পাওনি এরকম জলজ্যান্ত একটা মানুষকে? মানুষকে না দেখতে পারে? কথা শেখাও আমাকে। তোমার থেকে 2 বার সিনিয়র আমরা। তোমার এত কিছু আমরা সহ্য করতে পারবো না। ও না বোঝার ভান করছে, কিন্তু আমি তো বুঝতে পেরেছি যে তুমি ইচ্ছে করে ফেলেছো। তোমার নামে তো আমি এবার প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো। সিনিয়রদের সাথে এত বেয়াদবি! কি দেখতে পাও না তুমি ঠ্যাং ঠ্যাং করে এখানে আসছিলে? আমরা কিছু খেয়ে অন্ধ নাকি? অন্য কিছু ভেবেছো আমাদেরকে, নাকি গাধা যে আমরা বুঝবো না যে কোনটা বুঝে করে মানুষ আর কোনটা না বুঝে করে মানুষ? আরে থাক না দিয়া, কিছু বলতে হবে না ওকে, চুপচাপ থাক তুই। আচ্ছা তানিয়া, যাও তুমি এখান থেকে এখন। আর একটু দেখে শুনে হাঁটাচলা করবে। এইভাবে মানুষের উপর কিছু পড়লে তো মানুষ অবশ্যই রিয়েক্ট করবে, সো দেখে শুনে হাঁটবে। নাদি আপু, আমি ইচ্ছে করে করিনি তো। আসলে হাঁটতে হাঁটতে ভুলে শাড়ির সাথে পা লেগে হয়ে গেছে। সরি আপু, আর এমনটা হবে না। প্লিজ আপনি প্রিন্সিপালকে কমপ্লেন করবেন না প্লিজ। আর কখনো এরকম হবে না, প্লিজ প্লিজ। নাদিয়া কিছু বলো না তানিয়াকে। সে জানে কিছু বললেই উল্টো আরেকটা কিছু বলে বসবে তানিয়া, তাই এখন সে চুপ করে থাকবে, কিছু বলার সুযোগই দিবে না আর নিজেও কিছু বলবে না। আচ্ছা সায়ানা, ওয়াশরুমে চল। আচ্ছা চল। এই বলে দুজনই হাঁটা ধরল। একটু পরেই, নাদিয়া তুই বরং থাক এখানেই, আমি যাই। তুই একা পারবি তো? বাবা, পারবো। তুই ওই দিকটা সামলা। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিন্তু তোর কাজ শেষ হলে ঠিকঠাক হয়ে ব্যাক স্টেজে চলে আসিস, আর লেট করিস না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, এখন তুই যা। এই বলে সানায় ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে গিয়ে শাড়ির আঁচলটা পরিষ্কার করার জন্য কাঁধ থেকে নামালো। এতে উন্মুক্ত হলো তার গলা, পিঠ, কোমর। তার ঘাড়ে কালো কুচকুচে একটা তিল আছে যা একজনকে অনেক আকর্ষণ করছে। একটু পরে সানায় নিজের কোমরে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। একটু ঘাপে গেল, ভয় পেল বেশ। ঘাড়টাকে পিছনে ঘোরাতে চাইলো, কিন্তু তার আগে কানে কাছে পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। কি হয়েছে তোমার লজ্জাবতী? এত নড়াচড়া করছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে তো। তোমার ওই কালো তিলটা আমাকে খুব টানছে। তুমি এভাবে ডিস্টার্ব করলে চলবে বলো? আর তুমি এত সুন্দর কেন? তোমার কোনটা এত সুন্দর? তুমি তো আজকে আমাকে মেরেই ফেলবে। সানায় ভয়ত কণ্ঠে বলে উঠল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। আর এসব কি বলছেন? আর আপনি এখানেই বা কি করছেন? আপনি এখান থেকে তাড়াতাড়ি বের হন, না হলে কেউ যদি আমাদেরকে একসঙ্গে দেখে ফেলে তাহলে খারাপ ভাববে। ভাবলে ভাবুক, তাতে আমার কি? এখন আমি তোমাকে দেখতে এসেছি, আর আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। সরি, আমার এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো টাইম বা এনার্জি নেই বেবি গার্ল। রাফিদ এবার শায়নার কোমর তার এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর অন্য হাত দিয়ে শায়নার মুখের উপর নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। উফ, ডিস্টার্ব করো না তো। এমনিতে অনেক দিন জ্বালিয়েছ আমাকে, এখন আর জ্বালিও না আমাকে। আমি কখন আপনাকে জ্বালালাম? আমি তো আপনাকে কিছুই বলিনি বা করেও নি।
এই কয়দিন, তাহলে আবার জ্বালানোর প্রশ্ন তো আসলো কোথা থেকে? নিজেই দহনে আমাকে পুড়ে ছারখার করে দেওয়ার পর এখন বলছো কখন আমাকে জ্বালিয়েছ? বাহ, বেশ ভালোই কথা শিখেছ। আচ্ছা যাই হোক, তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন আমাকে ডিস্টার্ব করো না। আমি কোথায় আপনাকে ডিস্টার্ব করলাম? আপনি আমার উপর থেকে সরুন। এখন কেউ যদি ওয়াশরুমে ঢুকে যায় কি ভাববে বলুন? রাফিদ শায়নার দিকে কেমন করে চেয়ে একটু মুচকি হাসলো, তারপর আবার বলে উঠল। তা তুমি কেমন মেয়ে একটু শুনি। শায়না আবার বিরক্তির স্বর নিয়ে বলে উঠল। এই ছাড়ুন তো, কখন থেকে আবল তাবল কি যেন বলেই যাচ্ছেন। আপনি প্রধানমন্ত্রীর ছেলে হতে পারেন, কিন্তু এই বলে আপনি আমার সাথে এরকম করবেন? আমি মোটেও সহ্য করব না। পুলিশে কমপ্লেন করব আপনার নামে। রাফিদ এবার বেশ মজা পেল শায়নার কথা শুনে, একটু আওয়াজ করেই এবার হেসে ওঠে ও। শায়না এবার তেতে উঠল, তারপর বলল। আপনি হাসছেন কেন? এখানে কি আমি হাসার মতো কিছু বলেছি? রাফিদ এবার হাসা বন্ধ করে দেয়, তারপর আবার শায়নার মুখ পুরো দেখে নেয়। এখন আর কোনো কথাই বলছে না শায়না, শুধু রাফিদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। একটু পরে রাফিদ শায়নার দিকে একটু ঝুঁকে আসে, তারপর তার কানের নিচে মানে ঘাড়ের নিজের ঠোঁট স্পর্শ করে। আর শায়না রাফিদের এহেন কাণ্ডে আশ্চর্য চোখে রাফিদের দিকে তাকায়। রাফিদ শায়নার দিকে তাকিয়ে চোখ মেরে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। শায়না সেখানেই শটান হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো তার সাথে এটা? কেনই বা হলো? এরপর নিজের গালে হাত দেয়, যে জায়গায় রাফিদ নিজের ঠোঁট স্পর্শ করলো সেই জায়গায়। উনি কি পাগল নাকি? আমি পাগল? এসেছিলাম শাড়ি পরিষ্কার করতে, এখানে তো অন্য কিছু হয়ে গেল আমার সাথে। কি একটা অবস্থা! নিজের মনে এই কথাগুলো আওড়ালো শায়না। হাত তখনও ওই জায়গায় আছে। হাত দিয়ে ওই জায়গা ঘষতে ঘষতে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়লো। শাড়ি আগেই পরিষ্কার করে নিয়েছিল। বের হয়ে আসতে সামনে পড়লো রাফিদ ও তানিয়াকে। রাফিদ একটু দূরে দাঁড়িয়ে আছে তানিয়া থেকে, কিন্তু তানিয়া বারবার ওর কাছে ওর গায়ে ঘেঁষতে চাচ্ছে, যেটা তানিয়ার জন্মগত স্বভাব। কতগুলো যে বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে আল্লাহ মালুম, জামা চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে তানিয়া। হ্যালো রাদীপ বেবি, কেমন আছো তুমি? তোমাকে তো এতক্ষণ খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় ছিলে তুমি? তানিয়ার কথায় রাফিদের মাথা যেন 180 ভোল্টে গরম হয়ে গেল। একটু গম্ভীর ও রাগান্বিত স্বরেই বলে উঠল। এই মেয়ে, কে তোমার বেবি? থাপড়ে লাল করে দেব একদম। তুমি আমার বাবার বন্ধুর মেয়ে বলে তোমাকে সহ্য করব এটা একেবারেই ভেবো না। কয় বছরের বড় আমি তোমার জানো তুমি? এক থাপ্পড়ে একদম বেবি টেবি সব বের করে দেব। আর তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এইভাবে চিপকা চিপকি করতে আসার? এক্ষুনি আমার সামনে থেকে যাও, না হলে এমন থাপ্পড় পড়বে গেলে জ্বরের কারণে 10 দিন ক্লাসও করতে পারবে না। তানি একটু ন্যাকা সুরে বলে উঠল। সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি নিজের ভার্সিটিতে এইভাবে আপনাকে ডাকা যাবে না। আমি এখন থেকে আপনাকে বাহিরেই শুধু ডাকবো, ভার্সিটিতে আর ডাকবো না এইভাবে। রাফিদের কথা যেন আরো গরম হয়ে গেল। কি বলে এই মেয়ে? আজ আমার মুডটা ভালো, নয়তো এখন যে তোমাকে কি করতাম তুমি নিজেও জানো না। ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যাও, না হলে তোমার পরিবার আর তোমার মুখ দেখতে পারবে না, বুঝেছো? নাও গেট আউট ফ্রম মাই আইস অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেইন। একটু জোরে করেই বলল রাফিদ কথাটা, যা সবার কানে না আসলেও শানায়ার কানে ঠিকই পৌঁছালো। এতক্ষণ ধরে ওদের দুজনের দিকে তাকিয়েছিল শানায়া। তার কেন জানি খুব হিংসা হচ্ছিল, কিন্তু কিছুই বলছিল না কাউকে। আর তানিয়ার এত কাছাকাছি যাও তো তার একদমই পছন্দ হচ্ছিল না। কিন্তু রাফিদের এমন আওয়াজে তানিয়াকে ধমক দেওয়াতে শানায়ার অজান্তে ভালো লাগছে। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রাফিদ ভার্সিটি থেকে বের হয়ে যায়। এমনিতে তার ভালো লাগছিল না, কারণ সবাই তার আসল পরিচয় জানার পর তাকে ঘিরে ধরেছিল। বারবার তার সাথে দেখা করতে একজনের পর একজন আসছিল। এমনিতেও যখন সে ভার্সিটিতে প্রথম প্রফেসর হিসেবে জয়েন করে তখনও তাকে অনেকেই ঘিরে ধরেছিল। তারপর ভার্সিটির কিছু মেয়েরা তাকে এক অল্প কিছুদিনের মধ্যে লাভ লেটার দিয়ে ভরিয়ে দিয়েছিল। আজকেও তানিয়ার এসব ন্যাকা কাণ্ড দেখে একদমই ভালো লাগছিল না। এমনিতেই শানায়া তাকে ভালো চোখে দেখছে না, তারপর তানিয়া তার সাথে তাকে ঘেঁষাঘেঁষি করছে, সেটা নিশ্চয়ই শানায়া ভালো চোখে দেখবে না। যদিও শানায়া রাফিদকে এখনও মেনে নেয়নি বা তাদের মধ্যে কোনো ভালোবাসার জনিত সম্পর্ক শানায়ার দিক থেকে নেই। যদিও রাফিদের দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার যে সে শানায়াকে ভালোবাসে এবং পরবর্তীতে এই ভালোবাসা বিয়ের রূপও নেবে, যেটা সম্পূর্ণভাবে রাফিদের দিক থেকে পরিষ্কার। কিন্তু মাঝখানে তানিয়ার এই ব্যবহার বা এই স্যাসমি তার কিছুতেই ভালো লাগছে না, বরং এগুলো তার এবং শানায়ার মাঝে এসে দাঁড়াচ্ছে।
আসার পর তার মা রেহনা চৌধুরী তাকে ডেকে বললেন, শোনো রাদিফ। সিঁড়িতে উপরে উঠছিল রাফিদ, তখনই মায়ের ডাক শুনতে পায়। জি। এইটুকু বলে মায়ের দিকে অগ্রসর হয়। রেহনা বেগম আবার ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, শোনো, তুমি এসেছো বিদেশ থেকে আজ অনেক দিনই হলো। তোমার সাথে আমাদের দুজনের কথা আছে। তুমি ফ্রেশ হয়ে সোজা নিচে আসবে, আবার বাইরে কোথাও চলে যেও না জানো। তোমার বাবা একটু পর চলে আসবে। ওকে মম। এই বলে আবারও উপরের দিকে চলে গেল। রেহনা চৌধুরী অনেক গম্ভীর একজন মানুষ, সাজিদ চৌধুরী অনেক শান্ত এবং ভদ্র মানুষ। রেহনা বেগমের মতো ঠিক রাফিদ হাঁটা চলা থেকে শুরু করে বাচনভঙ্গি সবই মায়ের মতো, তাই তাদের কথার ধরনও অনেকটা মিল। রাফিদ তার মাকে অনেক সম্মান করে, তার মাও নিজের ছেলের কথার মর্যাদা রাখেন। এসেছিস তুই? বস এখানে, তোর সাথে কথা আছে। জি মা, বলো, কি বলবে? তোর বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। তোর তো বয়স হয়েছে, তাছাড়া আমাদেরও বয়স হয়েছে। এবার ভাবছি ফরজ কাজটা আদায় করে নি। এখনো কারোর সাথে কথা বলিনি, পাত্রের বিষয় বা কোনো পছন্দও নেই আমাদের, শুধু তোকে বলে রাখলাম আর কি। হঠাৎ এই কথা কেন? আমি কিছু বুঝতে পারছি না। দেখো, তোমার অনার্স শেষ, এখন তুমি মাস্টার্সও শেষ করে ফেলছো কিছুদিনের মধ্যেই, তাই আর কি আমি আর তোমার বাবা মিলে সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারে। এখনো কাউকে আমাদের পছন্দ না, আমি শুধু তোমাকে বলে রেখেছি, ব্যাস এটুকুই। শায়না আর কথা বাড়ালো না, মায়ের কথার মর্যাদা রাখতে একটু নিচু স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। আর আগেই বলে রাখি, আমার কোনো পছন্দ নেই বা পছন্দের মানুষও নেই। আর একটা কথা, যতক্ষণ না আমার কোনো ছেলে পছন্দ হচ্ছে ততক্ষণ আমি কাউকে বিয়ের জন্য মত দিব না। মেয়ের কথায় যেন একটু স্বস্তি পেলেন রাশেদা বেগম। মেয়ের কোনো পছন্দ নেই, এই ভালো সংবাদ পেয়ে তার মন তো লাফালাফি করছে। রাশেদা নিজের মেয়েকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে উঠলেন, আরে কোনো সমস্যা নেই, তোর পছন্দ নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আমরা তোর জন্য বেস্ট ছেলে খুঁজে আনবো, যতদিন সময় লাগে নিয়ে, কোনো আপত্তি নেই আমাদের। তুই তো আমাদের একমাত্র মেয়ে, তোর যত সময় নেওয়ার ইচ্ছা তুই নে। তোর জন্য লাখে একটা ছেলে আমি খুঁজে আনবো। তোর মামাকেও বলে রেখেছি, দিব্যি একটা ভালো ছেলে, সুন্দর ছেলে তোর জন্য বাছাই করে আনবে। এ বলে রাশেদা বেগম শায়নার কপালে হাত বুলিয়ে দিলেন, তারপর আস্তে করে সেখান থেকে উঠে দাঁড়ালো। পর মুহূর্তে শায়নার দিকে আবার তাকালো। আমার ছোট্ট পরীটা আজ কত বড় হয়ে গেছে। সেদিনে তো আমি তোকে স্কুলে দিয়ে এসেছিলাম, আর আজ তোর জন্য আমরা পাত্র খুঁজছি। সময় কত তাড়াতাড়ি চলে যায়, আর কিছুদিন পরে তুই আমাদের থেকে অনেক দূরে চলে যাবি। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে এসব ভাবনা চিন্তা করছিলেন রাশেদা বেগম। নিজের মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শায়না বলে উঠল, কি হলো মা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু না মা, শুধু কিছু একটা ভাবছিলাম। আচ্ছা যাই হোক, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, তোর জন্য আজকে অনেক মজাদার খাবার রান্না করেছি, যেগুলো তোর ফেভারিট। তাড়াতাড়ি আয়। এই বলে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। মায়ের এসব কাণ্ড দেখে শায়নার কিছুটা অদ্ভুত লাগলো। অনেকদিন হয়েছে তুমি বাংলাদেশে এসেছো। তোমার মা এবং আমি একটা কথা বলতে চেয়েছিলাম অনেক দিন থেকেই, কিন্তু তুমি আসার পর তোমার মা তোমাকে সেটেল হতে দেওয়ার জন্য আমাকে এতদিন কিছু বলতে দেয়নি। রাফিদ এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলা শুরু করলো, কি বলবে বলো বাবা, এত হেজিটেট ফিল করার কিছু নেই। আমি শুনছি তোমার কথা, তুমি আমাকে বলো, কোনো সমস্যা নেই। আসলে সাজিদ চৌধুরী নিজেও সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তার মোটেও পছন্দ না। তারপর তিনি ভেবেছিলেন যে তার ছেলে যেন একটু কমফোর্টেবল হয়, তাই একটু বুঝিয়ে কথা বলছিলেন, কিন্তু না, তার ছেলে তো মেন পয়েন্টের কথা শুনতে চাচ্ছে। তাই সাজিদ চৌধুরী আর ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাপটা বলতে শুরু করলেন, দেখো, তোমার বয়স হয়েছে এবং তুমি একজন প্রাপ্তবয়স্ক যুবক। অনেক বছর বিদেশ থেকে এসেছো, আমরাও তোমাকে যথেষ্ট সময় দিয়েছি। তোমার তো আর কোনো ভাই বোনও নেই। আমরা চাচ্ছি এবার যেন তুমি একটা বিয়ে করে নাও। সাজিদ চৌধুরী কথার মাঝখানে রেহানা চৌধুরীও বলা শুরু করলেন, তোমার কি কোনো পছন্দ আছে? পছন্দ থাকলে আমাদেরকে নির্দ্বিধায় বলতে পারো, আমি নিজেই তাকে দেখে আসবো। সাধারণত রেহানা চৌধুরী কেউর কথার মাঝখানে কথা বলে না, কিন্তু এটা যেহেতু তার ছেলের কথা, তাই তিনি এটাতে না বলতে পারলেন না। তার ছেলের ব্যাপারে তিনি বড়ই সেনসিটিভ মানুষ। তার দুনিয়া একদিকে এবং তার ছেলে আরেক দিকে। রেহানা, তুমি তো জানো যে আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি যে তানিয়ার সাথে রাদিফের বিয়ে দিব। তাহলে এখানে ওর পছন্দের মানুষ কোথা থেকে আসছে? আমি তাকে বলে ফেলেছি যে ওর সাথেই তানিয়ার বিয়ে হবে। তানিয়ার কথা শুনে এতক্ষণে জমানো রাগ যেন আরো একটু বেড়ে গেল রাফিদের।
মম, আমি এই ব্যাপারে পরে কথা বলবো। আর একটা কথা আমি বলে দিচ্ছি, আমি তানিয়াকে কোনোভাবেই বিয়ে করব না। আই রিপিট, কোনোভাবেই না। এরকম একটা ননসেন্সকে আমি কখনো বিয়ে করব না। এই বলে রাফিদ সেখান থেকে রেগে মেগে চলে গেল। তার এই কথা শুনে সাজিদ চৌধুরী অনেক রাগ হলো। তার বন্ধু ওনাকে আগে তানিয়া ও রাফিদের কথা আগে বলে রেখেছিলেন। তানিয়া কেমন তা তিনি জানেন না, কিন্তু তানিয়ার বাবা কিরকম তা তিনি জানেন। অত্যন্ত ভালো মনের মানুষ তানিয়ার বাবা এবং অনেক সৎ মনের মানুষও। যেখানে সাজিদ চৌধুরী কথা দিয়ে ফেলেছে সেখানে কথা অমান্য করা খুবই বাজে দেখায়, তাই তো তিনি এত রেগে গিয়েছেন। রাগ করাটাই স্বাভাবিক। আর অন্যদিকে রেহানা চৌধুরী যিনি চান তার ছেলে যেন নিজের সিদ্ধান্ত নিজে নেয়, নিজের লাইফ পার্টনার বেছে নেয়। সাজিদ চৌধুরী তার ছেলের উপর রাগ করে সেখান থেকে তখনই রুম থেকে চলে যান। আজ বিকেলেই তানিয়ার বাবা আসবে তাদের বাসায়। তানিয়ার মানেই, তাই তো ওর বাবা তাকে এতটা লাই দিয়ে দিয়ে বড় করেছেন। কোথায় তুমি? বাসায়। আমি আবার কোথায় থাকবো? আর আপনি এই সময় কেন ফোন করলেন? কোনো দরকার আছে কি? একটু নিচে নামো তাড়াতাড়ি। হঠাৎ আমি নিচে কেন নামবো? কারণ আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাই এখন কথা না বলে তাড়াতাড়ি নিচে নামো। তো আপনি আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকলে আমি কি করব? আমি নিচে যেতে পারবো না এখন। আমার অনেক টায়ার্ড লাগছে। আমি এখন ঘুমাবো। এখন আমি নিচে কোথাও যেতে পারবো না, সরি। তুমি নিচে নামবে নাকি আমি উপরে উঠব? কোনটা চাও তুমি? অবশ্য আমি উপরে উঠলে তোমার জন্য মোটেও ভালো হবে না। তারপরও এখন তোমার ইচ্ছে, তুমি যেটা চাও। তুমি যদি বলো আমি উপরে আসছি, আর আমাকে যদি উপরে না ওঠাতে চাও, তাহলে তোমাকেই নিচে নামতে হবে। চয়েস ইজ ইয়োর্স, অ্যাজ ইয়োর উইশ। ইউ ক্যান চুজ ওয়ান অফ দেম, বেবি গার্ল। ফার্স্ট অফ অল, স্টপ কলিং মি বেবি গার্ল। অ্যান্ড সেকেন্ডলি, আমি আসছি। আপনাকে উপরে উঠতে হবে না। অ্যাজ ইউ উইশ বেব। আপনি আবার আমাকে উল্টোপাল্টা নামে ডাকছেন। সানায়া আর কিছু বলবে তার আগে রাফিদ ফোনটা কেটে দেয়। সানায়া না পারতে নিচে নেমে আসে। এখন সে যদি না আসে তাহলে আরেক কাণ্ড ঘটাতে পারে, তাই সে নিচে নেমে আসে। বলতো যায় না এই খাটাইশা ব্যাটা আবার কি করে। নিচে নেমে আসতেই সানায়া দূরে দাঁড়িয়ে থাকা রাফিদকে দেখতে পাই। নিজের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। এক হাত পকেটে গুজে রেখেছে, অন্য হাতে মোবাইল টিপছিল। সানায়াকে দেখা মাত্রই ফোন পকেটের ভিতর ভরে নেয়। তাড়াতাড়ি বলুন, কি জন্য ডেকেছেন? আমার উপরে কাজ আছে, আবার পড়তেও বসতে হবে। কি কাজ আছে? আর আমার সাথে দেখা হলেই শুধু কাজের কথা মনে পড়ে, তাই না? অনেক কাজ আছে, এত কথা আপনাকে বলা যাবে না। সত্যি আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি বলুন, তাহলে আমি যেতে পারবো তাড়াতাড়ি। তোমাকে তাড়াতাড়ি যেতে দেওয়ার জন্য তো ডাকিনি। কাজ আছে, গাড়িতে বসে পড়ো। সানায়া আশ্চর্য হয়ে বলে, কি কাজ আছে আপনার আমার সাথে? আমি কোথাও যেতে পারবো না, সরি। আমার টাইমও নেই আর। এইভাবে একজন ভার্সিটি টিচারের সাথে আমি যেতে পারবো না, সো সরি। আপনাকে একাই যেতে হবে। আমি এখন আসছি। এই বলে সানায়া পিছন ফিরতে যাবে তার আগে রাফিদ তার দুহাত ধরে নেয়। তারপর একটু রাগে স্বরে বলে ওঠে, তোমার সিদ্ধান্ত শোনার জন্য আমি তোমাকে ডাকিনি। আমি নিজের সিদ্ধান্ত তোমাকে বলেছি। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, না হলে কোলে করে উঠাবো। এখন তোমার যেটা ভালো লাগে, নিজের দুপা দিয়ে উঠবে নাকি আমার কোলে উঠে তারপর বসবে, সেটা তোমার একান্তই ব্যক্তিগত চয়েস। ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দেম। চয়েস ইজ ইয়োর্স। আরে ভাই, আজব তো। আমি যাব না আপনার সাথে। আপনি আমাকে ইচ্ছে করে তো আর নিয়ে যেতে পারবেন না। আমাকে এখন বাসায় যেতে হবে, না হলে আম্মু বকা দিবে। তাহলে কি এখন তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে? আচ্ছা থাক, আমি নিজেই উঠেছি। এ বলে গাড়িতে উঠে পড়ল সানায়া। রাফিদ সানায়ের এমন কাণ্ড দেখে হালকা মুচকি হাসলো, অবশ্য যেটা সানায়া দেখেনি। তারপর নিজেও উঠে পড়ল গাড়িতে। অনেকক্ষণ নিস্তব্ধতা ছেয়েছিল গাড়িতে। এতক্ষণ সানায়া কথা না বলে দম ধরে বসেছিল, কারণ সায়ানা বেশিক্ষণ কথা না বললে তার দম আটকে আসে। এবার নিজেই নিস্তব্ধতা ভেঙে বলল, আচ্ছা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর কেনই বা নিয়ে যাচ্ছেন? রাফিদ এতক্ষণ কোনো কথাই বলছিল না। সে চাচ্ছিল যেন সায়ানা নিজ থেকে যেন কথা বলে। অবশেষে সায়ানা সেটা করলো ও রাফিদ এতক্ষণে নিস্তব্ধতা ভেঙে বলা শুরু করলো, আচ্ছা, তোমরা মেয়েরা কি নাটক করো না বোঝার, নাকি আসলেই বুঝো না কোনটা? ড্রাইভ করতে করতে কথাটা বলল সে। সায়ানা তার কথার আগামাতা কিছুই বুঝতে পারলো না। কি বলে এই ছেলে? আচ্ছা, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলুন আমাকে। আমি আপনার এই ঘোরানো পেঁচানো কথা বুঝতে পারছি না।
রাফিদ এবার ড্রাইভ করা বন্ধ করলো, রাস্তার একপাশে গাড়িটি থামালো, তারপর নিজের সিট বেল্টটি খুলে দিল। নিজে থেকে উঠে শায়নার দিকে ঝুঁকে আসতে লাগলো। রাফিদের কর্মকাণ্ড দেখে শায়নার বুক কিছুটা ধরপড় করতে লাগলো। এই ব্যাটার তো কোনো বিশ্বাস নেই, কখন কি করে বসে। শায়না দম আর না আটকে থাকতে পেরে বলা শুরু করলো। কি কি করতে চাইছেন আপনি? রাফিদ শায়নার সিট বেল্ট খুলতে খুলতে বলল, রিল্যাক্স বেবি, এখন কিছু করব না, বিয়ের পরে করব। এখন তুমি চিল থাকতে পারো, কিন্তু বেশি দিন আর নেই। একবার বিয়ে হয়ে গেলে তোমাকে কিন্তু আর এইভাবে চিল থাকতে দিব না, ঠিক আছে বেবি? রাফিদ বেশ মজা নিয়ে এই কথাগুলো বলল শায়নার কাছে, কিন্তু শায়না তো কথাগুলো কান দিয়ে ধোয়া বের হচ্ছে। কি বলে কি এই লোক? কি বিয়ে, কার বিয়ে, কিসের বিয়ে পর কিছুই বুঝতে পারছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এই আপনি কোন বিয়ের কথা বলছেন? কিসের বিয়ে, কার বিয়ে? কেন, আমার আর তোমার বিয়ে? আমি কখন বললাম আমি আপনাকে বিয়ে করব? আমি কখন বললাম যে তুমি আমাকে এটা বলেছো? তো তাহলে বিয়ের কথা আসলো কোথা থেকে? আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, তোমার কথা শুনতে আসেনি। আমি তোমাকে বিয়ে করব, সেখান থেকেই বিয়ের কথা এসেছে, বুঝেছো বেবি গার্ল? আমি তো আপনাকে বিয়ে করব না। শুধু শুধু এইসব ফালতু কথা বলবেন না। আর আমিও যে কেন আপনার সাথে চলে আসলাম, আমাকেও পাগলে পেয়েছে। রাফিদ আর কোনো কথা বলল না, গাড়ি থেকে বের হয়ে গেল। শায়নাও রাফিদের পিছন পিছন গাড়ি থেকে বের হয়ে পড়লো। এটা খুব সুন্দর একটা বিচ, আশেপাশে অনেক মানুষজন। শায়না রাফিদকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু রাফিদ কোনো কথাই সায় দেয় না। শায়না তাই আর উপায় না পেয়ে ওর পিছন পিছন যেতে থাকে। একসময় রাফিদ সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে পড়ে, শায়নাও দাঁড়িয়ে পড়ে তার সাথে। প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকে সে। শায়না সমুদ্রকে দেখতে থাকে, আর তাকে আরেকজন। কি ম্যাডাম, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আপনি কিভাবে জানলেন আমার সমুদ্র পছন্দ? নিজের প্রোফাইলে বড় বড় করে লিখে রাখলে তো অবশ্যই মানুষ জানবেই, তাই না? আমি কি ছোট বাচ্চা যে আমি বুঝবো না? তা আপনি নন, তবে মাঝে মাঝে আপনি ছোট বাচ্চাদের মতোই করতে থাকেন। সেটা কিভাবে? এই যে আপনি আমাকে ধমকে আমার বাসার সামনে থেকে নিয়ে আসলেন, সেটা কি ছোট বাচ্চাদের মতো কাজ নয়? এটা কি বুঝদারের কাজ? আপনি নিজেই বলুন না। রাফিদ আর কিছুই বলল না, বলে শায়না আবার উল্টাপাল্টা কথা বলবে, তার চেয়ে ভালো সে নিজেই চুপ করে থাক। একটু পর শায়না এক আজব কাণ্ড করে বসলো ও রাফিদের পায়ে সমুদ্রের পানি ছিটাতে শুরু করলো। রাফিদ অবাক দৃষ্টিতে বড় বড় চোখ দিয়ে চেয়ে থাকলো। শায়না তখনও পানি মেরে যাচ্ছিল। আকাশ তখন একদম নিভে নিভে হয়ে আসছিল, সূর্য অস্ত যাচ্ছে। এই দৃশ্যটা কোনো সিনেমাকেও হার মানাবে। আর অন্যদিকে এক রমণী সমুদ্রের পানির সাথে খেলছে, বড়ই আনন্দের সাথে খেলছে। আর এই আনন্দই তার পাশে থাকা ব্যক্তিটি দেখছে। একটু পরে রাফিদ নিজের পকেটে থাকা মোবাইলটি বের করে। রমণীটি দেখতে পাবে না এমন করে অনেকগুলো ছবি তুলে নেয়। ছবি তোলার পর, এই যে ম্যাডাম, আজকে কি আপনি পুরো সমুদ্রের পানি আমার উপরে দিয়ে দিবেন, নাকি কিছু বাকিও রাখবেন? শায়না একটু শ্বাস ছেড়ে বলে, আপনি তো আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি তো নিজে থেকে আসতে চাইনি। এখন আমার যা মনে চায় তাই আমি করব। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি আপনাকে পানিতে ফেলে দেব। ছোট ছোট চোখ করে শায়নার দিকে তাকিয়ে বলে ওঠে, এতক্ষণ নিজে নিজে মজা করে আমাকে এখন ফেলে দেওয়ার ধান্দা? ম্যাডাম, আপনি তো কম ধান্দাবাজ নন। আপনাকে যত নিষ্পাপ ভাবা বা দেখা যায়, সেই রকম তো আপনি মোটেও না। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন? কিছুই না, শুধু একটু বিয়ে করব আর কি। স্যার, আপনাকেও যত গুরুগম্ভীর মনে হয় আপনি ততটাও নন। আপনার ফ্লার্টিং স্কিল দেখে তো মানুষ মনে করবে আপনি ফ্লার্টিং এর উপর পিএইচডি করে এসেছেন। রাফিদ শায়নার দিকে ঝুঁকে এসে চোখ দুটো কেমন জানি করে বলে ওঠে, তাই বুঝি? রাফিদের কণ্ঠ খুবই শীতল। এতে নেই কোনো ক্ষোভ বা রাগ, বরং এতে আছে ভালোবাসা আর ভালো লাগা। রাফিদের এমন শীতল কণ্ঠ শুনে শায়না এক মুহূর্তের জন্য নিজের কথা হারিয়ে ফেলে। কি বলবে কিছু বুঝে উঠতে পারে না, তারপর নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, রাফিদ শায়নার এই সংকোচ বুঝতে পারে, কিন্তু সে কিছুই বলে না। সে মনে করে কিছু জিনিস নিজেকে বুঝিয়ে নিতে হয়। দেখুন, আমি কখনোই কোনো কিছুতেই আপনাকে বাধা দিতে আসি না বা বাধা দেওয়ার প্রয়োজনও বোধ করি না, কিন্তু আজকে আমার এই ব্যাপারে বলার অধিকার আছে এবং আমি এই ব্যাপারে বলতে চাই। রেহানা, তুমি জানো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। সোজা সোজা বলো, কি বলতে এসেছো?
তাহলে তো আপনি এটাও জানেন যে আমি কি বলতে এসেছি। যাই হোক, রাদিফ এত বছর পর বাংলাদেশে এসেছে, আপনি ওকে আপনার বন্ধুর মেয়ের সাথে জোর করে বিয়ে দিতে যাচ্ছেন। আর ওর পছন্দ আরেকজনকে। আমি জানি ও কাকে পছন্দ করে, আর আমি মা হয়ে যদি ওকে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে বাধা দিই বা সহমত পোষণ করি, তাহলে তো ওর মায়ের উপর থেকে আস্থায় চড়ে যাবে। হয়তো বা আমাদের সাথে রেগে বা অভিমান করে আর কখনোই বাংলাদেশে আসবে না, আমাদের কাছেও আসবে না। ও নিজের পছন্দের মানুষকে হারাবে আর আমরা ওকে হারাবো। আমি জানি না আপনি জানেন কি না, তবে তানিয়া মেয়েটা অতটাও ভালো নয় যতটা আপনি ভাবছেন। আর আপনি আপনার ওয়াদার খেলাপ না যেতে গিয়ে নিজের ছেলেকে নিজেই হারিয়ে ফেলবেন। বলুন। সাজিদ চৌধুরী কিছুই বললেন না। তিনি নিজেও জানেন না যে তানিয়া মেয়েটা অতটা ভালো না, কিন্তু তার ওয়াদার জন্য তিনি এ বিয়েটা করাতে চাচ্ছিলেন। কিন্তু এতক্ষণ রেহনা চৌধুরীর কথা শুনে তার মনে হলো এটা করলে সত্যি তিনি তার ছেলেকে নিজের মুখ দেখাতে পারবেন না এবং তার ছেলে তার কাছে কখনোই আর ফিরে আসবে না। কারণ সাজিদ চৌধুরী জানেন তার ছেলের রাগ কতটুকু। আর শায়নাকে রাফিদ আজকে থেকে চিনে না, আজকে থেকে পছন্দ বা ভালোবাসে না। শায়নার জন্য রাফিদ নিজের দেশ ছেড়েছে, নিজের আপন মানুষজনকে ছেড়েছে। রেহনা চৌধুরী আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়লেন। গাড়ি এসে থামে শায়নার ঘরের সামনে। পুরো রাস্তায় দুজন কোনো কথাই বলে না। একজনের ভেতর সংকোচ আর আরেকজনের ভিতর না পাওয়ার ভালোবাসার তীব্র ইচ্ছা। গাড়ি থামতে শায়না গাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে পিছনে না থেকে ঘরের ভিতর যেতে শুরু করে। তার মনে হচ্ছে যে সে যদি পিছনে তাকায় তাহলে কখনো সে সামনে যাওয়ার সাহস পাবে না, সেজন্যই সে পিছনে আর তাকাচ্ছে না। অন্যদিকে এক ব্যর্থ প্রেমিক পুরুষ নিজের সকল তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষাকে দাবিয়ে রেখে গাড়ি স্টার্ট দিল। গন্তব্যের কোথায় হয়তো বা সে জানে না। ফুল হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। রাস্তা খালি যদি না থাকে এখন নির্ঘাত একটা অ্যাক্সিডেন্ট হবে, যেটা শিওর। এক হাতে ড্রাইভ করছে তো অন্য হাতে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। মনটা ভীষণ খারাপ শায়নার। কেন খারাপ সে নিজেও বুঝে উঠতে পারছে না। এ কেমন অনুভূতি তার, যা সে নিজে উপলব্ধি করতে পারছে না বা কাউকে বলতেও পারছে না বা বলার মতো মানুষও পাচ্ছে না। এই তীব্র আকাঙ্ক্ষা ও অবাঞ্ছিত অনুভূতি কাকে বলবে সে? কেউ কি শুনবেও আদৌ? বাসায় আসার পর থেকে নিজের রুমে শুয়েছিল সে। এই খারাপ লাগাটা যেন তার দম বন্ধ করে দিচ্ছে। একটু পরে তার মা রাশিদা বেগম তার ঘরের ভিতর প্রবেশ করে। শায়না তার মাকে দেখে উঠে বসে। শায়না জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, মা কিছু বলবে? হ্যাঁ মা, আগামীকাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তোকে জানাতে এসেছি। তুই যেহেতু বলেছিস, মানে তুই যেহেতু তোর কোনো পছন্দের মানুষের কথা জানাসনি, তাই আমরাই তোর জন্য পাত্র বাছাই করব। আশা করি এতে তোর কোনো অমত হবে না। এতটুকু বিশ্বাস তো আমাদের প্রতি রাখতে পারিস। এরপর আবারও জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলে উঠলেন, কি রাখতে পারিস না? মায়ের দিকে কেমন করে চেয়ে থাকে শায়না। তারপর একটু হুঁশ আসতেই ধরফুরিয়ে একটু তুচ্ছ হেসে বলে ওঠে, এটা কি আর বলতে? আমি জানি কখনোই তোমরা আমার খারাপ চাইবে না। তোমরা সব সময় আমার ভালোই চাও, আর আমার তোমাদের উপর আস্থা আছে। আমি জানি তোমরা আমার জন্য যাকেই বাছাই করবে সে সবচেয়ে বেস্ট হবে এবং সবচেয়ে পারফেক্ট হবে আমার জন্য। বুকের ভেতর পাথর চাপা দিয়ে কথাগুলো বলল শায়না। কেন তার এত কষ্ট হচ্ছে সে নিজেও জানে না। মা, হয়তো তোর একটু খারাপ লাগতে পারে যে তোকে বিয়ে দেওয়ার জন্য আমরা এত পাগল হয়ে গেছি কেন। আসলে মা মেয়ে হয়ে জন্ম নিলে সবাইকে একদিন আর যেতেই হবে, এটাই তো সমাজের নিয়ম। ফ্লোরের দিকে তাকিয়ে থাকে শানায়া। তার মায়ের এত আবেগী কথা শুনতে থাকে। কিছু বলার আছে তার? না, কিছুই নেই। এক বুক হতাশা ছাড়া। সে কখনো হয়তো বা রাফিদকেও বলতে পারবে না যে কতটা ভালোবাসে ওকে। কেন এমনটা হয়? কেন এই পৃথিবী এত নিষ্ঠুর? সকাল সকাল রেডি হচ্ছে শায়না, যদিও তার কোনো ইচ্ছে নেই তারপর মায়ের জন্য সাজা। মনটা খুব খারাপ লাগছে তার। আচ্ছা, সেই মানুষটারও কি তার মতোই মন খারাপ নাকি সবই মিথ্যা ছিল? সত্যি হলে তো এতদিন এসে বিয়ের প্রস্তাব পাঠাতে তার ঘরে সবার সামনে বসে আছে শায়না। আজকে পাত্র তাকে দেখতে আসেনি। অবশ্য তার বাবা মা পাত্রকে আগেই দেখেছেন। তারা শায়নাকেও দেখতে বলেছে, কিন্তু শায়না দেখতে ইচ্ছুক না। তার কিছুই ভালো লাগছে না। আর এখন তো আরো অসহ্য লাগছে তার, কারণ তার সামনে পাত্রের মা বাবা বসে আছে। কেমন আছো মা? মাথা নিচু করে প্রশ্নের জবাবে শানাইয়া বলে উঠল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। কালকে থেকে তো বাবা বলতে হবে মা।
সাজিদ চৌধুরীর এমন কথা শুনে শায়নার ভিতর দুমড়ে মুচড়ে গেল। সে কোনোভাবেই তার মনকে বুঝাতে পারছে না এই কয়েকদিনে রাফিদের প্রতি তার সুপ্ত অনুভূতি জেগেছে, যা সে জানে না ভালোবাসা কিনা। দেখুন বিআই সাহেব, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর আপনারাও আমার ছেলেকে আগে দেখেছেন। আর আমার ছেলের পছন্দের ওপর আমাদেরও কোনো কথা নেই, তাই আগামীকালই আমরা চাই যেন বিয়েটা হয়ে যায়। এই ব্যাপারে আপনার কি কোনো মতামত আছে? জি, আমরা আগেই দেখেছি আপনার ছেলেকে, আমার ভালো লেগেছে ওকে আমার নিজের মেয়ের জন্য। আর আপনারাও আজকে এই সম্বন্ধে কথা বলতে এসেছেন, সেটাও আমার ভালো লেগেছে, কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না বিয়েটা? দেখুন বিআই, আমি অলরেডি আপনাকে বিআই বলে ডাকা শুরু করেছি। এটার পেছনে নিশ্চয়ই কারণ আছে। কারণ হচ্ছে আমি একজনকে আগে কথা দিয়ে ফেলেছিলাম ওর সাথে, মানে আমার ছেলের সাথে আমার বন্ধুর মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে। তখন আমি জানতাম না যে মেয়েটা কেমন, পরে জানতে পারলাম মেয়েটা ভালো না এবং আমার ছেলের জন্য সুযোগ্য নয়। এখন বাকিটা আপনার মতামত। আমি অতি দ্রুত এই বিয়েটা করাতে চাই, যদি আপনাদের মতামত থাকে তো। শায়নার বাবা কিছুক্ষণ সময় নিলেন, তারপর বলে উঠলেন, আপনি যেহেতু আমাদের উপর আর আমার মেয়ের উপর ভরসা করেন, তো আমাদের এতে আর কোনো আপত্তি নেই। বিয়ে কালকেই হবে, আমরা এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। রেহানা, তুমি সাইনা মামুনিকে চেনটা পরিয়ে দাও। রেহানা মাথা উঁচিয়ে সম্মতি প্রকাশ করলেন, তারপর উঠে গিয়ে শায়নার গলায় চেন পরিয়ে দিয়েছেন। আচ্ছা মামুনি, এবার তুমি উপরে চলে যাও। শায়না সম্মতি পেতেই উপরে চলে যায়। তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না। রেহানা শায়নাকে উপরে পাঠিয়ে দিয়েছে যাতে বিয়ের বাকি কথা ওরা বড়রা বলতে পারে। শায়না উপরে আসতে নিজের দরজা ছিটকিনি লাগিয়ে দেয় যাতে তার রুমে কেউ না আসতে পারে। শায়না রুমে ঢুকতে খাটের উপরে শুয়ে পড়ে, বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে। তার সাথে কেন এমনটা হয়? ছোটবেলায়ও তার প্রিয় মানুষকে সে হারিয়েছে, এখন বড় হয়েও যে আরেকজনকে পছন্দ করা শুরু করলো, এখন তাকেও হারাতে হবে, এমন কেন হয় তার সাথে? তার মন অঝরে কাঁদতে থাকে। সকাল সকাল রাশেদা বেগম শায়নের রুমে আসেন। শায়নাকে জাগিয়ে তুলেন। তিনি অনেকবারই জিজ্ঞাসা করেছেন শায়নাকে যে তার মন খারাপ কিনা, কিন্তু এই ব্যাপারে শায়না কিছুই বলল না। রাশেদা বেগম তাকে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিতে বলেন, কারণ একটু পরে পার্লার থেকে মানুষ আসবে তাকে সাজানোর জন্য। শায়নাও হ্যাঁ সূচক মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। কি রে শায়না, এভাবে হুট করে আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছিলি? আচ্ছা, আর কেউ না বললেও আমাকেও তো বলতে পারতে। তুই তো আমাকেও বলিসনি। শায়না খাটের উপর বসেছিল, তখনই নাদিয়া দুম করে কোথা থেকে চলে এসে কথাগুলো বলল শায়নার উদ্দেশ্যে। এই শায়না, তোকে এমন দেখাচ্ছে কেন? আমাকে অ্যাটলিস্ট বল, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমাকেও বলবি না? তোর মুখ এত শুকনা শুকনা লাগছে কেন? তোর কি হয়েছে? শায়না এতক্ষণ চুপ থাকলেও এখন সেই সোজা নাদিয়াকে জড়িয়ে ধরে। নাদিয়া প্রথমে কিছু বুঝে উঠতে পারে না, পরে যখন বুঝতে পারে সেও শায়নাকে জড়িয়ে ধরে। তারপর একটু উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোর? তুই কি এ বিয়েতে খুশি না? প্লিজ আমাকে বল। শায়না ওকে ছেড়ে দিয়ে করুণ স্বরে বলে উঠল, মা বাবার কথা মনে পড়ছে। আমি ছাড়া তোমাদের আর কেউ নেই। ওনারা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি এবার কিভাবে থাকবো ওনাদের ছাড়া? তাই একটু কান্না পাচ্ছে। আরে ধুর পাগলি, তুই তো এখানেই আছিস, এইটার জন্য কান্না করছিলে যে? আমি তো আরো ভাবছি কি না কি হয়েছে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি রে। আরে তুই তো সবসময় এখানে আসতে পারবি, তুই না আসলে আমি চলে আসব, সেটা কোনো ব্যাপার না, বুঝলি? শায়না এবার হ্যাসূচক মাথা নাড়ল। শায়নাকে একটু আগে পার্লারে মেয়ে এসে সাজিয়ে দিয়ে গিয়েছিল, এখন আপাতত সে স্টেজে বসে আছে, কিন্তু তার পাশে তার বর বসে আছে। কিন্তু মাথা তুলে শায়না একটুও দেখছে না তার চেহারা। সে তো নিজের চিন্তায় মগ্ন, সে নিজের জীবনে হিসাব মেলাতে ব্যস্ত। একটু পর, এই যে ম্যাডাম, আপনি কি আজকে সারাদিন এইরকম মাথা নিচু করে বসে থাকবেন? রাফিদের কণ্ঠ শুনে তার কান খাড়া হয়ে গেল। সে কি ঠিক শুনছে? এটা কি আসলে তার প্রিয় মানুষের গলা? আর ভাবতে পারছে না সে। কোনো দিক আর না তাকিয়ে শায়না সোজা রাফিদের দিকে তাকালো। তার চোখে আশ্চর্য হয়ে গেল। তার চোখ কি ভুল দেখছে, নাকি সে কল্পনা জগতে আছে? উফ, এত কিছু ভাবতে পারছে না সে। কি হয়েছে জান, এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো এখন কন্ট্রোললেস হয়ে যাব, তখন তোমার জন্য কিন্তু একেবারেই ভালো হবে না জান। তোমার জন্য এখানে কত মানুষ আছে, এখন আমাকে এভাবে জ্বালিও না। মাথা ঝুঁকিয়ে নিচু স্বরে কথাগুলো যেন শায়নার মস্তিষ্কে নিউরনে নিউরনে দৌড়াচ্ছে। শায়না নিজেকে সামলিয়ে বলে উঠল, কেন করলেন এমনটা আপনি আমার সাথে?
কি ক্ষতি করেছিলাম আমি আপনাকে? রাফিদ এবার মনে মনে কিঞ্চিত হেসে নিল। তার প্রিয়তমা তার উপরে রাগ করেছে, তাও আবার তারই জন্য। আমি তো কিছুই করলাম না এখনো জান, তার আগেই অপবাদ দিয়ে দিচ্ছ। কিছু করার পরে তো কি করবে আল্লাহই জানে। এ বলে কিছুটা ইনোসেন্ট ফেস করে নিল রাফিদ। আপনাকে তো আমি ছাড়বো না। না ছাড়ার জন্যই তো সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি তোমাকে জান আমার। একটু পরে কাজে চলে আসলো। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী এবার শায়নাকে কবুল বলতে বলল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর শায়না বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। কাজী আবার বলে উঠল, এবার তোমার পালা বাবা, তুমিও 3 বার কবুল বলে তাহলে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। রাফিদ কোনো সময় ব্যয় না করে 3 বারই কবুল বলে দিল। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর বিদায়টাও সম্পূর্ণভাবে হয়ে গেল। বাসায় আসার পর কাজিনদের সাথে দেনা পাওনা চুকিয়ে এখন রাফিদ বাসঘরের ভিতর ঢুকলো, কিন্তু বাসঘরের কোথাও শায়না নেই, বাথরুমে নেও। রাফিদ এবার চিন্তায় পড়ে গেল, আবার মেয়েটা রাগ করে কোথাও চলে যায়নি তো, বা কোনো অঘটন ঘটায়নি তো। রাফিদ নিজেকে নানা বলে বারান্দার দিকে গেল। যেটা ভাবছিল সেটাই হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে আছে শায়না। রাফিদ হাফ ছেড়ে বাঁচল। এবার শায়না পিছনে ঘুরতেই একটা হাতে ছুরি দেখিয়ে বলে উঠল, একদম কাছে আসার চেষ্টা করবেন না, একদম এই ছুরিটা আপনার পেটে ঢুকিয়ে দেব। রাফিদ নিজের হাসি আটকে বলে উঠল, প্রথমত তুমি বিয়ের রাতেই নিজের স্বামীকে মেরে ফেলতে চাচ্ছ, তুমি বিধবা হয়ে যাবে তো জান। আর দ্বিতীয়ত আপেল কাটার ছুরি দিয়ে মানুষ মরে না জান। শায়না এবার রাগে কিরমির করতে থাকে, তারপরে বলে ওঠে, আপনাকে না মারতে পারি কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আমি নিজেকে ছুতেও দেব না। রাফিদ হ্যাসকাটানে শায়নাকে নিজের কাছে টেনে নিল, তারপর বলল, এই যে জান তোমাকে ছুঁয়ে দিয়েছি, শুধু ছুঁয়ে দেইনি, একেবারে নিজের কাছে নিয়ে নিয়েছি। শায়না নিজের ভেতর ছটফট করতে থাকে আর রাফিদকে ঘুষি মারতে থাকে। ছাড়ুন বলছি আমাকে, আমি আপনার সাথে থাকবো না। আপনি তো একবারও আমাকে জানাতে পারতেন যে আমার আপনার সাথে বিয়ে হচ্ছে। আপনি তো জানেন আমি সারা রাত ঘুমাতে পারিনি। আজকে 2 দিন ধরে আমার কত মন খারাপ। আপনি কেন বললেন, আপনি কেন করলেন আমার সাথে এমনটা? ফার্স্ট ফল আমি নিজেও জানতাম না এই বিয়ের কথা। আমার মাই আমার বাবাকে রাজি করিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যায়। আর কাল রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি হসপিটালে ছিলাম। তারপর আজকে সকালে জানতে পারি, আর সকালে জানার পর আমি ভেবেছিলাম আমি একটু কষ্ট পেয়েছি, তো আমি কেন পাবো না, তাই তোমাকেও বলিনি। কোথায় কোথায় আপনি ব্যথা পেয়েছেন দেখান আমাকে প্লিজ। রাফিদের মাথায় এবার দুষ্ট বুদ্ধি খেলো। রাফিদ এবার নিজের বুকের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এখানে। শায়না এবার দেখতে থাকলো সেখানে। কিছুক্ষণ পর বুঝতে পারলো রাফিদ মজা করছে তার সাথে। আপনি আবার আমার সাথে ফাজলামি করছেন? এ বলে শায়না ওই জায়গায় হাত দিয়ে একটা থাপ্পড় মারল। রাফিদ আহ বলে চেঁচিয়ে উঠল, আরে আমার সত্যি এখানে ব্যথা ছিল, আমি তো এমনি হাসছিলাম। শায়না এই কথা শুনে আবারও ওই জায়গায় হাত দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, সরি সরি সরি, দেখি কি হয়েছে প্লিজ। আচ্ছা দেখাচ্ছি। এই বলে শায়নাকে কোলে তুলে নিল, তারপর বেডরুমের দিকে চলে গেল। তারপরে খাটে শুইয়ে দিল তাকে। এবার নিজেও উঠে পড়ল শায়নার উপর, তারপর দুজন সুখের সাগরে ভেসে গেল।